আমার বিয়ে কবে হবে? গালে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে এক তরুণী কথাটা বলল। তরুণীর পাশে বসা অন্য মেয়েটি তিতি বিরক্ত হয়ে ওর দিকে তাকিয়ে আছে। মুস্কান গাল থেকে হাত নামিয়ে তাহমিদার দিকে তাকিয়ে বলল, আমার বিয়ে হয় না কেন তাহু? তাহমিদা চোখ মুখ কুচকে বলল, বিয়ে ছাড়া তোর মাথায় আর কিছু নেই? মুস্কান পিঠ সোজা করে বসে বলল, আমার মাথা ভর্তি বিয়ে আর চোখ ভর্তি হবু স্বামী, তুই বুঝবি না। তাহমিদা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই মেয়ে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ, এর মাথায় বিয়ে ছাড়া অন্য কিছু ঢুকিয়ে দাও প্লিজ। পাগল হব না কেন? জানিস, একজন সাহাবী আমাদের প্রিয় নবীর সমস্ত সুন্নত পালন করেছিল, কিন্তু অসচ্ছলতার কারণে বিয়ে করতে পারেনি। বিয়ে করাটাও যেহেতু নবীর সুন্নত, সেজন্য ওই সাহাবী প্রচুর কান্না করতেন। তাহলে আমি কেন বিয়ে নিয়ে ভাবব না? হোয়াই তাহু, হোয়াই? তাহমিদা শীতল দৃষ্টিতে মুস্কানের দিকে তাকিয়ে বলল, তোর সাথে তর্ক করে জেতার স্বপ্ন মনে হয় না আমার কোনোদিন পূর্ণ হবে, কারণ তোর লজিক মানুষের মতো আর আমার লজিক কলা গাছের মতো। হতাশ, আমি ভেরি হতাশ। মুস্কান বিজয়ের হাসি হাসল। এমন সময় ঘণ্টার আওয়াজ কানে আসতেই তাহমিদা বসা থেকে উঠে বলল, হয়েছে হয়েছে, থাম, হাসতে হাসতে আবার দাঁত খুলে ফেলিস না, চল ক্লাসে যেতে হবে। টিফিন পিরিয়ড থাকায় ওরা এতক্ষণ কলেজের ক্যাম্পাসের সবুজ ঘাসের ওপর বসে গল্প করছিল। যাই হোক, টিফিন পিরিয়ড শেষ হওয়ায় ওরা ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। মুস্কান আর তাহমিদা ইন্টার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী, দুজনেই স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। ওরা সবসময় একসাথে সময় কাটায়, পড়াশোনা করে, আনন্দ করে, হাসি ঠাট্টা করে, ব্লা ব্লা ব্লা। ছোট থেকে ওরা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, তবে রিসেন্টলি ওরা আল্লাহ রহমতে হেদায়েতের আলো পেয়েছে। ওরা সাধ্যের মধ্যে যতটুকু পারে ততটুকু ইসলামের সকল আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করে। পরিবারের সকলের থেকে বহু কষ্টে অনুমতি নিয়ে ওরা কালো বোরকা, হিজাব, নিকাব, হাত মোজা, পা মোজা পরা শুরু করেছে। সাথে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় তো করছেই। সেসব কথা বাদ, মুস্কান আর তাহমিদা মনোযোগের সহিত ক্লাস করতে লাগলো। ক্লাস শেষে স্যার চলে গেলে ওরা দুজনে বই খাতা গুছিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ক্লাসের বাইরে পা বাড়ালো। ক্যাম্পাসে পৌঁছতেই একজন ছেলে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, এই, তোমরা ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলো না কেন? আর সবচেয়ে বড় কথা, যেখানে সব মেয়ে আমার সাথে ভাব করতে চায়, আমার মুখ থেকে সামান্য হ্যালো শোনার জন্য পাগল হয়ে যায়, সেখানে তোমরা দুজন আমাকে এভাবে ইগনোর করো কেন? কোনোভাবে তোমরা সমকামী নও তো? শেষের কথাটা নীল বাঁকা হেসে বলল। নীলকে দেখার সাথে সাথে ওরা দুজনেই চোখ নামিয়ে নিয়েছিল। নীলের প্রশ্নের জবাবে মুস্কান চোখ নিচু করেই মৃদুস্বরে বলল, ইসলামে সমকামিতা নিষিদ্ধ, ওসব প্রকৃতি বিরুদ্ধ। কেউ আমাদের মাথায় পিস্তল ঠেকিয়েও যদি সমকামিতাকে সাপোর্ট করতে বলে, তবুও আমরা সেটা সমর্থন করব না। আর আপনার বাকি প্রশ্ন দুটোর উত্তর হচ্ছে, আমরা কথা বলি না কারণ আপনি আর ওই বাকি ছেলেগুলো আমাদের জন্য নন মাহারাম, আর ইসলামে নন মাহারামের সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলা নিষিদ্ধ। নীল ওর কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, হে যুগে এসেও এসব মেনে চলে কেউ? কামন, এতটা ব্যাকডেটেড হয়ে থাকলে কিভাবে চলবে বলো? লাইফটা এনজয় করতে শেখো ইয়ার। তাহমিদা সামান্য হেসে বলল, যুগ ডাজন্ট ম্যাটার ব্রাদার, ইসলাম তো ইসলামই। 1400 বছর আগে কোরআনে যেসব আদেশ নিষেধ ছিল এখনও তা অপরিবর্তিত আছে। সরিষার দানা পরিমাণও কোনো চেঞ্জ আসেনি। আর হ্যাঁ, এসব মানতে গেলে যদি ব্যাকডেটেড উপাধি পেতে হয়, তবুও আমরা তা হাসি মুখে গ্রহণ করে নিব। কি জানি বললেন, লাইফ এনজয় করতে, তাই না? তাহলে শুনুন, দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। আপনি নিশ্চয়ই অবগত যে পরীক্ষার সেন্টারে কেউ এনজয় করে না, বরং পাশ করা নিয়ে টেনশনে থাকে। তেমনি দুনিয়াতেও আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন পরকালে আমরা কোনো কষ্ট ব্যতীত পুলসিরাত পার করে বহুল কাঙ্ক্ষিত জান্নাতে প্রবেশ করতে পারি। তাহমিদার কথা টেনে নিয়ে মুস্কান বলতে লাগলো, দুনিয়াতে না হয় একটু কষ্ট করলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু ত্যাগ স্বীকার করলাম। মনে রাখতে হবে, এসব কষ্ট ত্যাগ স্বীকারের বিনিময়ে আল্লাহ আমাদের এমন নিয়ামত দান করবেন যা আমরা কখনোই কল্পনাই করতে পারিনি। ক্ষণিকের জীবনের জন্য চিরশান্তির জান্নাত হাতছাড়া করার মতো গণ্ড মূর্খ আমরা অন্তত নই। নীল চুপ করে ওদের কথা শুনল, তারপর অস্ফুট স্বরে বলল, সব বুঝলাম, কিন্তু তোমরা মাথা নিচু করে রেখে আমার সাথে কথা বলছো কেন? মুস্কান তৎক্ষণাৎ জবাব দিল, ওই একটাই কারণ, আপনি আমাদের নন মাহারাম। বেগানা পুরুষদের দিকে একবার চোখ গেলে সাথে সাথে চোখ নামিয়ে নিতে হয়, দ্বিতীয়বার তার দিকে তাকালে চোখের জিনা হয়। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা কি এখন যেতে পারি? নীল হাত উঁচিয়ে বলল, থামো, আরেকটা প্রশ্ন ছিল। বুঝলাম বেগানা পুরুষদের দিকে বারবার তাকালে চোখের জিনা হয়, তাহলে নিজের স্বামীর দিকেও তোমরা তাকাবে না? মুস্কানের প্রচণ্ড হাসি পেল, কিন্তু হাসি আটকে ও কণ্ঠটা স্বাভাবিক করে বলল,
আজব, স্বামীর দিকে তাকাবো না কোন দুঃখে? স্বামীর হক যেন নষ্ট না হয় সেজন্যই তো ছেলেদের থেকে এতটা দূরত্ব বজায় রাখা। এখন যার জন্য এত ত্যাগ স্বীকার করলাম, তাকে যদি মন ভরে না দেখতে পারি তাহলে আমার বেঁচে থেকে লাভটা কি হলো ব্রাদার? অনেক কথা হয়েছে, এখন আমাদের যেতে হবে। নীল একদম নিশ্চুপ হয়ে গেছে। মুখে কোনো কথা না বলে মাথা নাড়িয়ে নীল ওদের যাওয়ার সম্মতি দিল। মুস্কান আর তাহমিদা ওকে সালাম দিয়ে প্রস্থান করল। ওদের থেকে সালাম পেয়ে নীল যার পর নাই হতবাক হয়ে গেল। ও অবিচল দৃষ্টিতে ওদের দুজনের যাওয়ার দিকে তাকিয়ে থাকল। নীলকে দেখে অত্যন্ত অস্থির বলে মনে হলো। রাস্তার একপাশ দিয়ে মুস্কান আর তাহমিদা ধীর পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হুট করে তাহমিদা মুস্কানের কাঁধে ধাক্কা দিয়ে বলল, স্বামীর কথা উঠলেই কেলা কেলা হয়ে যাস তাই না? ওই নীল না গোলাপি ছেলেটার সাথে শুরুতে কতটা শান্ত আর ধীর গলায় কথা বললি, আর যেই স্বামীর কথা উঠল, উরি বাবা, কণ্ঠটা সূর্যের আলোর মতো ঝলমল করে উঠল। কি গর্বের সাথে আমার স্বামী বলছিলি, ওয়াহ, আই এম টোটালি ইমপ্রেসড অ্যান্ড কিংকর্তব্য বিমূঢ়। মুস্কান হেসে উঠে বলল, শেষেরটার ইংরেজি বললি না কেন রে? তাহমিদা হাই তুলে বলল, ওটার ইংরেজি আমি কেন, আমার দাদাও বলতে পারবে না। মুস্কান হাসি অব্যাহত রেখে বলল, এমবি নেই, নয়তো গুগলে সার্চ দিয়ে এটার ইংরেজি জেনে ফেলতাম। ইস, আজ যদি একটা স্বামী থাকতো তাহলে আমাকে এতটা এমবি শূন্যতায় ভুগতে হতো না। হায় আফসোস। তাহমিদা ভ্রু কুঁচকে বলল, পৃথিবীর যে কোনো টপিকে কথা বলি না কেন, তুই ঠিকই সেখানে ছলে বলে কৌশলে স্বামীর টপিক ঢুকিয়ে ছাড়বি। উফ, তোর ট্যালেন্ট আছে মানতে হবে, যদিও সেটা অকাজের ট্যালেন্ট। মুস্কান তাহমিদার পিঠে হালকা থাপ্পড় দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, চুপ কর শালা। ওদের কথা বলার মাঝে কয়েকটা মেয়ে পাশ দিয়ে যেতে লাগলো। মেয়েগুলো খাস পর্দা না করলেও মাশাআল্লাহ মোটামুটি পর্দা করেছে। মুস্কান তাহমিদার থেকে চোখ সরিয়ে মেয়েগুলোর দিকে পলকহীন চাহনিতে দেখতে থাকলো। মেয়েগুলো চোখের আড়াল না হওয়া পর্যন্ত মুস্কান ঘুরে ঘুরে ওদের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে তাহমিদা বুকে দুই হাত গুজে দাঁতের দাঁত চেপে বলল, হচ্ছেটা কি মুস্কান? ওভাবে তাকিয়েছিস কেন? মুস্কান মেয়েগুলোর গমন পথ থেকে চোখ সরিয়ে তাহমিদার দিকে তাকিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়েগুলো কত কিউট, এত সুন্দর কেন হতে গেল ভাই? আমি পুরো ফিদা। তাহমিদা গম্ভীর গলায় বলল, তুই কোন সাহসে আমার সামনে ওই মেয়েগুলোর দিকে ক্যাবলার মতো তাকিয়ে থাকার সাহস দেখালি? দিন দিন মহিলা ইফটিজার হয়ে যাচ্ছিস মুস্কান, শুধরে যা সময় থাকতে। খবরদার আর কোনো মেয়ের দিকে তাকাবি না। মুস্কান হতাশ কণ্ঠে উত্তেজিত হয়ে বলল, চোখের জিনা আর স্বামীর হক নষ্ট হওয়ার ভয়ে ছেলের দিকে তাকাই না, তাতে আফসোস নেই, কিন্তু মেয়ের দিকেও তাকাবো না? শালা, তো আমি তাকাবো কার দিকে? পৃথিবীতে এসেছে কি শুধু অক্সিজেন নষ্ট করার জন্য? না না, তুই বল আমি কার দিকে তাকাবো? তাহমিদা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর তাকানোরই দরকার নেই, তুই বাসায় বসে শুধু আন্টির হোটা খা, ওটাই তোর জন্য পারফেক্ট। মুস্কান প্রচণ্ড রেগে গিয়ে তাহমিদাকে মারতে উদ্যত হলেই ও ছুট লাগায়। এই রাস্তাটা এই মুহূর্তে মোটামুটি ফাঁকাই থাকে, তাই মুস্কানের হাত থেকে বাঁচতে তাহমিদা দৌড়ানোর সুযোগ পেয়েছে। বেশ কয়েক মিনিট এভাবে ছোটাছুটি করার পর দুজনেই হাঁপিয়ে উঠল। দৌড় থামিয়ে দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। তাহমিদা সামান্য হেসে বলল, কি দেখবি মানে? তুই আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্যের প্রকৃতি দেখবি, তুই ছোট বাচ্চাদের দেখবি, তুই কেন ওই দামড়া দামড়া মেয়েগুলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকবি? বারে, ওরাও তো আল্লাহর মহান সৃষ্টি, না দেখলে বিষয়টা কেমন হয়ে যায় না? তাহমিদা কর্কশ কণ্ঠে বলল, দেখার হলে আমাকে দেখবি, তবু ওই মেয়েগুলোর দিকে তাকাবি না। মুস্কান ওর ঘাড়ে হাত দিয়ে বলল, ওরে জেলাস রে, ঠিক আছে বেবস, তাকাবো না কোনো সুন্দরী মেয়ের দিকে। তাহমিদা অবশেষে মুখে অনেকটা হাসি ফুটিয়ে বলল, যাহ, তোকে মাফ করে দিলাম। মাঝে মাঝে কি মনে হয় জানিস? কি? আমার স্বামীও মনে হয় আমাকে নিয়ে এতটা জেলাস হবে না যতটা তুই আমাকে নিয়ে জেলাস। তাহমিদা জোরে হেসে উঠে বলল, হায় আল্লাহ, এই বিয়ে পাগলি মেয়ে এখানেও স্বামীর টপিক ঢুকিয়ে ফেলল। একে নিয়ে আমি কি করি আল্লাহ? মুস্কান হাই তুলে বলল, কি আর করবি, বিয়ে দিয়ে দে আমাকে, তোকে নিয়ে আর পারি না। দুলাভাই মনে হচ্ছে খুব শীঘ্রই তোর জীবনে আসতে চলেছে। ওর কথা শুনে মুস্কান লজ্জায় দুই হাত দিয়ে নিজের চোখ দুটো ঢেকে ফেলল। তা দেখে তাহমিদা ব্যঙ্গ করে বলল, কি ঢং, চল বাসা যেতে হবে, অলরেডি দেরি করে ফেলেছে। মুস্কান চোখ থেকে হাত সরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। দুজনে এভাবে দুষ্টু মিষ্টি গল্প করতে করতে বাসায় চলে গেল। পরের দিন যথারীতি মুস্কান আর তাহমিদা কলেজে চলে আসলো। তারপর মনোযোগের সহিত প্রতিটা ক্লাস করতে থাকলো। এমনিতে সবসময় হাসি ঠাট্টা করলেও পড়াশোনার প্রতি দুজনেই বেশ সিরিয়াস। ক্লাস থেকে স্যার চলে গেলে একটা সুন্দরী মেয়ে ওদের সামনের বেঞ্চে এসে বসে পড়ল। মেয়েটা ভিন্ন ধর্মের। রাখি ওদের দুজনের সাথে প্রথমে সৌজন্যমূলক আলাপচারিতা করলো। আসলে ছেলেদের ইগনোর করলেও সব মেয়েদের সাথে ওদের মিল অনেক। সকলের সাথে ওরা ফ্রিভাবে কথা বলে, তাই সবাই ওদের দুজনকে বেশ পছন্দ করে। রাখি কিছু একটা জিজ্ঞাসা করার জন্য আমতা আমতা করতে থাকলো। তা দেখে তাহমিদা বলল, ইতস্তত না করে ঝেড়ে কাশ রাখি, যা মনে আসে বল।
আমরা মাইন্ড করব না। রাখি ওদের থেকে সায় পেয়ে বলল, আচ্ছা তোদের প্রায়ই বলতে শুনি 14 জন ব্যতীত কাউকে ইসলামে মুখ দেখানো জায়েজ নেই। মুসলিম মেয়েরা কেন সবার সামনে যায় না? মানে কেন সব পুরুষদের মুখ দেখায় না? কেন সবার সাথে হ্যান্ডশেক করে না? ওর কথা শুনে মুস্কান আর তাহমিদা একে অপরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। তারপর গলা খাকারি দিয়ে মুস্কান বলল, আচ্ছা তুই কি জানিস ইংল্যান্ডের রানীর সাথে কয়জন হ্যান্ডশেক করার অধিকার রাখে? রাখি কিছু একটা মনে করে বলল, 7 ধরনের পুরুষের সাথেই কেবল রানী হ্যান্ডশেক করেন। এই 7 ধরনের পুরুষ ব্যতীত অন্য কেউ তার সাথে সাক্ষাৎ করার অধিকার রাখে না। এক্স্যাক্টলি মাই গার্ল। রানীর সম্মানার্থে ওনারা যেমন এমনটা করে থাকেন, তেমনি আমাদের ইসলামেও নারীদের রানীর সম্মান দেওয়া হয়েছে। আমরা কেবল 14 জন পুরুষের সাথে পর্দা ছাড়া সাক্ষাৎ করতে পারবো, আর বাদবাকি পুরুষরা আমাদের কাছে সাধারণ পাবলিকের মতো, যাদের রানীর সাথে সাক্ষাৎ করার কোনো অধিকার নেই। বুঝেছিস? রাখি হা হয়ে ওর দিকে তাকিয়ে বলল, ইসলামে তোদের এত সম্মান? মুস্কান রাখির গাল টেনে দিয়ে বলল, হ্যাঁ রে, কিন্তু মেয়েরা মনে করে এটা তাদের পোশাকের স্বাধীনতা কেড়ে নেওয়ার পায়তারা, তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, ঘর বন্দি করে রাখার উপায়। কবে যে তারা এই পর্দার আসল মানেটা বুঝবে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরও কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল ওরা, কিন্তু ক্লাসে স্যার চলে আসে। রাখি নিজের আসনে চলে গেল। ও চলে যেতেই তাহমিদা মুস্কানের কাঁধে ধাক্কা দিয়ে বলল, কিরে, এতদিন তো আমি ভাবতাম তোর মাথায় শুধু বিয়ে আর হবু স্বামী ঘোরে, কিন্তু আজ দেখছি তোর জ্ঞানের পরিধিও বিশাল বড়। এত সুন্দর করে কিভাবে বোঝালি রে মুস্কান? মুস্কান আস্তে করে বলল, আরে আমার এত বুদ্ধি আছে নাকি? আমি তো হাদারাম বেয়াক্কাল একটা মেয়ে। আসলে একটা লেকচারে আমি এটা শুনেছিলাম, নয়তো এত লজিকফুল কথা আমার মুখ থেকে বেরোনোর প্রশ্ন আসে না। আমি তো লজিকলেস বেহুদা কথা বলি, তুই কি ভুলে গেলি রে তাহু? তাহমিদা বেঞ্চে মৃদু চাপড় মেরে বলল, সেটাই আমি ভাবলাম, কিভাবে তোর মাথা থেকে এসব কথা আসতে পারে? তোর মাথায় তো শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। তাই বলে আমার অন্য ক্ষেত্রে ট্যালেন্ট নেই সেটা ভাববি না। ভাবির কি আছে? আমি তো জানি যে তোর অন্য বিষয়ে কোনো ট্যালেন্ট নেই। মুস্কান রেগে গিয়ে ওর পিঠে মারতে লাগলো, আর তাহমিদা ওকে আটকানোর পাশাপাশি হাসতে লাগলো। হঠাৎ কেউ ওদের দিকে কলম ঢিল মারতেই ওরা মারামারি থামিয়ে একদম ভদ্র হয়ে বসল। ক্লাসে স্যার আতাউর আলম গম্ভীর গলায় বললেন, এই কালো ভূতেরা স্ট্যান্ড আপ। এই স্যার ওদের দুজনকে ব্যঙ্গ করে এ নামে ডাকে, কিন্তু ওরা দুজন এতে বিরক্ত না হয়ে বরং দাঁত কেলায়। স্যারের কথা মতো দুজনে ভদ্র বাচ্চার মতো উঠে দাঁড়ালো। এতটা ভদ্রভাবে দাঁড়িয়ে আছে যে কেউ বিশ্বাসই করবে না ওরা ক্লাস চলাকালীন সময়ে মারামারি করেছে। আতাউর আলম কর্কশ গলায় বললেন, এতদিন অন্তত ক্লাস চলাকালীন সময়ে কোনো ডিস্টারবেন্স দাওনি, কিন্তু আজ তোমাদের থেকে এমন আচরণ পেয়ে আমি স্পিচলেস। ওরা দুজনে মাথা নিচু করে বলল, আফওয়ান স্যার। আতাউর আলম ভ্রুকুচকে বললেন, তোমরা ইংরেজি জানো না? সবসময় আরবিতে কেন ক্ষমা চাইতে হবে তোমাদের? মুস্কান আর তাহমিদা একে অপরের দিকে তাকিয়ে একযোগে বলে উঠল, সরি স্যার, দুঃখিত স্যার, মাফ কর দিজিয়ে স্যার, দুই বুঝি স্যার। ওদের কথা শুনে সবাই হেসে ফেলল। স্যার না চাইতেও নিজেও হেসে ফেলল। এই মেয়ে দুটোর ইসলামের প্রতি এতটা সিরিয়াসনেস ওনার পছন্দ না, বিশেষ করে ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখা আর কালো আবরণে নিজেদের পুরোপুরিভাবে ঢেকে রাখা। কিন্তু বাকি সব ক্ষেত্রে এই মেয়ে দুটোকে ওনার ভীষণ পছন্দ। পড়াশোনায় ভালো, মিশুক স্বভাবের, সকলকে হাসাতেও কার্পণ্য করে না। তাই তো বারবার ওদেরকে অপমান করার পরেও উনি কোনোভাবে সফল হতে পারেন না। হাত উঁচিয়ে উনি সকলকে থামতে বললেন। সকলেই হাসি থামিয়ে দিল। তারপর আতাউর আলম নিজে হাসি থামিয়ে বললেন, ইংরেজিতে বলতে বলেছিলাম, পৃথিবীর সব ভাষায় আলাদা আলাদা করে ক্ষমা চাইতে বলিনি। বাই দ্য ওয়ে, আরবিতে বলে কি শান্তি পাও বলো তো? মুস্কান স্বস্তির শ্বাস নিয়ে অমায়িক একটা হাসি দিয়ে বলল, যে ভাষায় আমার প্রিয় নবীজি কথা বলতেন সে ভাষার প্রতি সত্যি বলতে আলাদা একটা টান রয়েছে। আরবিতে টুকটাক কথা বলার সময় যে শান্তিটা পাই তা ভাষায় প্রকাশ করার মতো না। মাতৃভাষার প্রতি যেমন টান আসে, আরবি ভাষার প্রতিও তেমন আপন আপন ফিল আসে। তাই একটু বলার চেষ্টা করি স্যার। পুরো ক্লাস চুপ করে ওর কথা শুনল। আতাউর আলম স্বাভাবিক কণ্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে, প্রথমবার ক্লাসে কথা বলেছ এজন্য মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এমন কিছু করলে ক্লাস থেকে বের করে দিব। কথাটা মাথায় রেখো কালো ভূতেরা। ওনার কথা শুনে সবাই হেসে উঠল। মুস্কান আর তাহমিদা মাথা নিচু করে মুচকি হাসল। ওনার কথার কোনো প্রতিবাদ করল না। তাহমিদা কিছু একটা ভেবে কৌতুকের স্বরে বলল, কথায় কথায় আমাদের কালো ভূত বললে জিনরা অভিমান করে রাতে এসে আপনাকে টর্চার করতে পারে স্যার, বি কেয়ারফুল। পুরো ক্লাসে দ্বিতীয়বার হাসির রোল পড়ে গেল। আতাউর আলম সকলকে থামিয়ে দিয়ে পুনরায় পড়াতে শুরু করলেন। এদিকে তাহমিদা গোসল সেরে সবেমাত্র একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিয়েছিল। তখনই ফোনটা কর্কশ আওয়াজ করতে করতে বেজে উঠল। তাহমিদা তেড়ামি করে বলল, শালা, সবেমাত্র শুয়েছিলাম, একটু তো রহম করা আমার উপর। হায় রে ফোনের বাচ্চা, একটু পর ক্যাকা করে বাঁচতে পারলি না? ফোনটা তাহমিদার করা। অপমান গায়ে না মেখে এখনও অনবরত কান ঝালাপালা করা আওয়াজ বেজে চলেছে।
তাহমিদা শেষে হার মেনে বিছানা থেকে নেমে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে বিয়ে পাগলি নামটা জলজল করছে। তাহমিদা ভ্রু কোচকে বলল, আহাম্মক বেডিটা এই অবেলায় ফোন দিয়েছে কেন? ভ্রু কোচকে রেখে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে মুস্কানের কর্কশ কণ্ঠস্বর ভেসে আসলো, ফোন কাট, ফোন কাট, আমি মিস কল দিয়েছি। তাহমিদা চট জলদি ফোন কেটে নিজে কল দিল ওকে। রিসিভ করে মুস্কান বলতে লাগলো, তুই কোন সাহসে ফোন রিসিভ করেছিস শালা? আমার ফোনে ছিল 2 টাকা আর তুই ফোন রিসিভ করে 1 টাকা শেষ করে দিলি। দ্রুত আমার বিকাশ নাম্বারে 1 টাকা পাঠিয়ে দে। ওরে ফকিন্নি রে, 1 টাকা কেন, আমি তোকে 10 টাকা দিব। তবুও আমার বেস্ট ফ্রেন্ডটাকে এভাবে অপমান করিস না। আমার ভীষণ বুক পুড়ে রে, নাটক বাদ দে, আগে আমার কথা শোন। কি? মুস্কান অস্ফুট স্বরে বলল। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। ওর বলা কথাটা কানে যেতেই তাহমিদা বুকে হাত দিয়ে বলল, ওরে আল্লাহ, এবার তাহলে আমার দুলাভাই হাজির হয়েছে। মুস্কান কাঁদো কাঁদো স্বরে বলল, দূর চুপ কর, আমি বিয়ে করব না, আমার লজ্জা লাগে। তাহমিদা আহাম্মক হয়ে গেল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই চাসটা কি ভাই? সারাক্ষণ বিয়ে করার জন্য আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করিস, আর এখন যখন বিয়ে হতে চলেছে তখন বলছিস বিয়ে করবি না। বলি মাইটটা কি আমি গিয়ে মেরে আসবো নাকি তুই এসে খেয়ে যাবি? ও তাহু, এমন করে বলিস না, আসলে তোকে বলতে অনেক ভালো লাগে, কিন্তু আব্বু আম্মু বিয়ে দেওয়ার কথা তুললে আমার চোখ ফাটিয়ে পানি বেরিয়ে আসতে চায়। এখন আমি কি করি বল না? তাহমিদা বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর কণ্ঠটা অত্যধিক শীতল করে বলল, তুই এক কাজ কর, তুই মরে যা। তোদের বাসার পেছনে দেখেছিলাম কচুর গাছ আছে অনেকগুলো, সেই কচুর গাছের সাথে গিয়ে ফাঁস দে। আহাম্মক, কি নিষ্ঠুর পরিকল্পনা তোর। তাছাড়া কি বলবো, তুই প্রথম সারির বলদ। বাজে কথা না বলে রেডি হয়ে বসে থাক। আমার দুলাভাই তোর জীবনে এন্ট্রি নিতে যাচ্ছে, একটু সেজেগুজে থাক। দরবেশের মতো ভং নিয়ে বসে থাকিস না, নয়তো জীবনে জামাই পাবি না, বলে তাহমিদা ফোন কেটে দিল। তারপর ফোনের স্ক্রিনে তাকিয়ে হেসে কুটি কুটি হয়ে গেল। মুস্কানের কাণ্ড কারখানাগুলো মনে করে ওর গলা ফাটিয়ে হাসতে ইচ্ছা করছে, কিন্তু মা আর ছোট ভাইয়ের ভয়ে হাসতে পারছে না। তবুও মুখে হাত চেপে জোরে জোরে হাসতে লাগলো। ওর 14 বছর বয়সী ছোট ভাই তামিম রুমের দরজার সামনে এসে বোনকে এমন পাগলের মতো একা একা হাসতে দেখে চিৎকার দিয়ে বলে উঠল, আম্মু গো, আপুকে জেনে ধরেছে, দ্রুত ঝাড়ু নিয়ে আসো, তোমার মেয়েকে জেনে ধরেছে। তাহমিদা পরিস্থিতি বোঝার আগে ওর মা ঝাড়ু হাতে রুমে প্রবেশ করে বলল, কোথায় কোথায় জিন? তাহমিদা থতমত খেয়ে গেল। তামিম ইনিয়ে বিনিয়ে মাকে বোঝাতে লাগলো যে তাহমিদাকে আসলেই জিনে ধরেছে। তাহমিদা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, আহ, কোনো জিন ধরেনি আমাকে, আমি তো মুস্কানের সাথে কথা বলতে বলতে হাসছিলাম। তামিম বিরোধিতা করে বলল, আম্মু, ওই জিনের কথা বিশ্বাস করো না, ও আপুর রূপ ধরে এখন অভিনয় করছে, আপু কখনো ওভাবে হাসে না। তাহমিদা বুকে হাত গুজে বলল, কারণ এতদিন মুস্কান বিয়ের প্রতি এতটা বিতৃষ্ণা দেখায়নি, তাই গলা ফাটিয়ে হেসেছি। বুঝেছিস গাধা? সায়রা বেগম ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে ওর রুম থেকে নিয়ে গেলেন। তাহমিদা স্বস্তির শ্বাস নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। মুস্কানের কথা মনে হতেই ও আবার হেসে উঠল। হাসতে হাসতে বলল, আমার দুলাভাইটাকে জ্বালিয়ে মারবি তুই। এদিকে মুস্কান ঢোলা ঢালা লং একটা জামা পরে মাথায় পরিপাটি করে ওড়না দিয়ে নিজের রুমের বিছানায় বসে আছে। ভীষণ অস্বস্তি হচ্ছে ওর। প্রথমবার কোনো ছেলের সাথে বিয়ের উদ্দেশ্যে দেখা করতে যাচ্ছে, তাই নার্ভাসনেসে ওর পুরো মুখ ছেয়ে গেছে। কিছুক্ষণ পর মুস্কানের মা সুমনা আমিন ওর রুমে প্রবেশ করে বললেন, রেডি হয়েছ? মুস্কান কিছু বলার আগেই উনি মেয়ের গালে হাত বুলিয়ে বললেন, মাশাআল্লাহ, বরাবরের মতোই সুন্দর লাগছে তোমাকে। যাও, পাশের রুমে ছেলে বসে আছে। আম্মু, ওখানে অন্য কেউ নেই তো? মানে কোনো পরপুরুষ, যেমন ওনার ভাই, কাজিন, দুলাভাই এমন কেউ? না, কেউ নেই। ছেলে নিজের মা বাবা আর বোনকে নিয়ে এসেছে, অন্য কেউ আসেনি। মুস্কান স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর মায়ের আঁচল টেনে ধরে সামনের রুমের দিকে এগোতে লাগলো। রুমের সামনে আসতেই সুমনা আমিন বললেন, যাও মা, ভেতরে যাও, আমি অতিথিদের আপ্যায়ন করতে তোমার বাবাকে সাহায্য করতে যাচ্ছি, বলে উনি চলে গেলেন। মুস্কানের বুক ধরপড় করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। নিজেকে বহু কষ্টে সামলে নিয়ে মুস্কান বড় করে শ্বাস নিয়ে মাথা নিচু করে রেখে ভেতরে প্রবেশ করে সালাম দিল। একজন পুরুষের তীক্ষ্ণ ধারালো কণ্ঠস্বরে সালামের জবাব ভেসে আসলো। মুস্কান গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ছেলেটার সম্মুখের একটা চেয়ারে বসে পড়ল। মুস্কান আর চোখে দেখল ওর চাচাতো ছোট বোনটা ওই রুমেই বসে আছে, ওদের থেকে কিছুটা দূরত্বে। ছেলেটা শীতল গলায় বলল, আমার কোনো প্রশ্ন নেই, তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তুমি সম্বোধনটা শুনে মুস্কান হতবাক হয়ে গেল। প্রথম সাক্ষাতে তুমি বলে ডাকা? ছেলেটা হয়তো ওর মনের কথা ধরে ফেলল। সামান্য হেসে বলল, নিশ্চয়ই ভাবছ ছেলেটা নির্লজ্জ, প্রথম দেখাতেই কিভাবে তুমি করে বলছে, তাই না? মুস্কান থতমত খেয়ে গেল, কিন্তু কোনো জবাব দিল না। ছেলেটা পুনরায় বলতে লাগলো, এর 2টা কারণ রয়েছে। প্রথমত, তুমি আমার থেকে অনেক বছরের ছোট, আর দ্বিতীয়ত, আমি তোমাকে অনেক দিন থেকে চিনি। এই ধরো 4 বছর থেকে আমি তোমাকে ভালোবাসি, তাই মুখ থেকে আপনি সম্বোধনটা ঠিক আসছে না।
রুমে পিনপতন নীরবতা ছেয়ে গেল। মুস্কান চকিতে সামনের পুরুষটার দিকে তাকালো। ফর্সা বর্ণের অনেক সুদর্শন একটা যুবক ওর দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছে। মুস্কান হতভম্ব গলায় বলল, 4 বছর? কিন্তু আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। যুবকটি সামান্য হেসে বলল, রাস্তায় সবসময় মাথা নিচু করে হাঁটলে আমাকে দেখবে কিভাবে? 4 বছর আগে যখন তুমি বোরকা পরতে না, তখন তোমাকে দেখেছিলাম। সময়টা ছিল পরন্ত বিকেল। তুমি সম্ভবত কোচিং থেকে তোমার বান্ধবীর সাথে হাসতে হাসতে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলে। ওই প্রথম দেখাতে আমি শেষ হয়ে গেছি। তারপর একটু একটু করে তোমার সম্পর্কে খোঁজ নিতে লাগলাম। একজনের থেকে শুনেছিলাম তুমি হারাম রিলেশন বিরুদ্ধ মনোভাবের। অবশ্য আমিও হারামভাবে তোমাকে পেতে চাইনি, তাই নিজেকে প্রতিষ্ঠিত করার প্রতি মনোযোগ দিয়েছিলাম, যেন আমার শ্বশুরমশাই তোমাকে আমার হাতে তুলে দিতে কোনো কার্পণ্য না করে। মুস্কান হা হয়ে ওর সব কথা শুনল। কয়েক মুহূর্ত পর বলল, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? ইব্রাহিম জারদান। আমার বাসা এখান থেকে বেশ দূরে। আসলে সেদিন আমি বন্ধুদের সাথে তোমাদের এলাকায় বেড়াতে এসেছিলাম, তখনই নিজের বউকে খুঁজে পেলাম। কি ভাগ্য আমার! মুস্কান বারবার বউ ডাকটা শুনে লজ্জা পেয়ে গেল। চটজলদি মাথা নিচু করে ফেলল। ইব্রাহিম মুচকে হেসে বলল, তোমার বিষয়ে খুঁটিনাটি সবকিছু আমার জানা। তুমি কার কার কাছে প্রাইভেট পড়ো, কখন কখন প্রাইভেটে যাও, কখন প্রাইভেট থেকে আসো, কয়টা ছেলে আমার বউকে ছিনিয়ে নিতে চেয়েছিল, সব আমি জানি। তাই আপাতত আমার কোনো প্রশ্ন নেই। তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মুস্কানের শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে লাগলো। হাত দুটো ঠকঠক করে কাঁপছে। নিজের ভেতর প্রশ্নগুলো সাজিয়ে নিয়ে মুস্কান বুকের সাহস সঞ্চার করে বলল, প্রথমে যেটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আপনি ঠিক কয়টায় ঘুম থেকে ওঠেন? ইব্রাহিম শান্ত গলায় বলল, চিন্তা নেই, আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আর হ্যাঁ, প্রতিদিন ভোরের আগে আগে ঘুম থেকে উঠে পড়ি। আশা করি যেটা শুনতে চেয়েছিলে সেটা শুনতে পেয়েছ। মুস্কান বিড়বিড় করে বলল, হ্যাঁ আল্লাহ, আমার প্রশ্নের মানে এত দ্রুত ধরে ফেললেন। ইব্রাহিম ভ্রু কুঁচকে বলল, কি বিড়বিড় করছো? দ্বিতীয় প্রশ্ন করতে পারো। মুস্কান জোরে একটা শ্বাস নিয়ে বলল, আমাকে পর্দা করতে সাহায্য করতে পারবেন? আচ্ছা, মাহারাম নন মাহারাম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? জি, অবশ্যই আছে। আমার বউকে 14 জন পুরুষ ব্যতীত অন্য কেউ দেখতে পারবে না। অবশ্য তুমি না বললেও আমি আমার বউয়ের মুখ কাউকে দেখাতাম না। যেটা আমার সেটা একান্তই আমার। আমি দেনমোহর দিয়ে কত টাকা খরচ করে বউকে বিয়ে করব, আর বাকিরা কিনা ফ্রি ফ্রি আমার বউকে দেখবে? তা আমি হতে দিব না। আমার বউকে শুধু আমি দেখব, অন্য কেউ না। মুস্কান মুগ্ধ হয়ে গেল। এতদিন তো এমন একজন গায়রতওয়ালা ছেলের জন্যই অপেক্ষা করছিল ও। ইব্রাহিম চুটকি বাজিয়ে বলল, এই যে, আর প্রশ্ন করবে না? মুস্কান এক পলক ইব্রাহিমের দিকে তাকিয়ে পর মুহূর্তে চোখ নামিয়ে নিল। তারপর মৃদুস্বরে বলল, আমি একটু অকর্মা, আমাকে মানিয়ে নিতে পারবেন? অকর্মাটা তুমি হলে আমি মেনে নেওয়ার জন্য এক পায়ে খাড়া। আর কোনো প্রশ্ন? মুস্কান পুরো হা হয়ে গেল। মনে মনে বলল, এই ছেলে নিশ্চিত আমার প্রশ্নগুলো আগে থেকে জানতো। কেউ হয়তো আমার প্রশ্নগুলো ওনার কাছে ফাঁস করে দিয়েছিল, না হলে ফটাফট কিভাবে উত্তরগুলো দিচ্ছেন। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলে? প্রশ্ন শেষ? আর কিছু জানার নেই? ভেবে দেখো আর কিছু জানতে চাও কিনা। মুস্কান চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর মাথা নিচু রেখে অস্ফুট স্বরে বলল, না, আর কোনো প্রশ্ন নেই। ইব্রাহিম বাঁকা হেসে বলল, তার মানে রাজি আমাকে বিয়ে করতে? মুস্কান থতমত কণ্ঠে বলল, আব্বু আম্মু যদি সম্মতি দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে বিয়ের জন্য তৈরি হয়ে নাও, কারণ শ্বশুর বাড়িকে ইতিমধ্যেই পটিয়ে ফেলেছি। মুস্কান আবারও চোখ তুলে ইব্রাহিমের দিকে তাকালো। ইব্রাহিম ওর দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। মোহিত কণ্ঠে বলতে লাগলো, আমার যেহেতু আর কোনো প্রশ্ন নেই, তাহলে কি আমি আমার বউটাকে একটু মন ভরে দেখতে পারি? এতদিন তোমাকে দেখার জন্য সবসময় ছটফট করতাম, কিন্তু তোমার দর্শন পেতাম না। আজ যেহেতু সুযোগ পেয়েছি, তাহলে সেটা সর্বোচ্চ সুবিধা তো উঠাতেই পারি, তাই না? মুস্কান প্রচণ্ড লজ্জা পেয়ে মাথা নিচু করে জামা খামছে ধরল। অন্যদিকে ইব্রাহিম সেই লজ্জামাখা মুখটার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। মুস্কানের ভেতরটা হাঁসফাঁস করতে লাগলো। ভীষণ অস্বস্তি হতে লাগলো, তাই হুট করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আচমকা এমন ঘটনায় ইব্রাহিম আহাম্মক হয়ে গেল। পর মুহূর্তে সশব্দে হেসে ফেলল। মুস্কানের 6 বছর বয়সী চাচাতো বোন হা হয়ে ওর কাছে এসে বলল, আপু এভাবে পালিয়ে গেল কেন ভাইয়া? তুমি কি আপুকে চিমটি দিয়েছ? সত্যি করে বলো। ইব্রাহিম মিথির নরম গাল দুটো টেনে দিয়ে বলল, আমি তোমার আপুকে কিচ্ছু করিনি। আসলে তোমার আপু আমাকে দেখে লজ্জা পেয়েছে। মিথি ভ্রু কুঁচকে বলল, কেন? আম্মু আমাকে বলেছে তোমার সাথে আপুর বিয়ে দেওয়া হবে। তাহলে লজ্জা পেল কেন? বিয়ে দিলে তো তোমরা একসাথে মিলেমিশে খেলা করবে, তাই না? সত্যি করে বলো। ইব্রাহিম হেসে হেসে বলল, হ্যাঁ করব। প্রমিস করো আমার আপুর খেলনা কেড়ে নিবে না তুমি? আপু এত বড় হওয়ার পরও আমার খেলনা চুরি করে নিয়ে গিয়ে খেলে, তাই তুমি আপুকে খেলনা কিনে দিবে যেন আপু আমার খেলনা চুরি করে না নিয়ে যায়। সত্যি করে বলো, কিনে দিবে? ইব্রাহিম হাসি আটকে বলল, ঠিক আছে, কিনে দেব। সত্যি বলছি। তাহলে এবার সত্যি করে বলো, আপু কেন লজ্জা পেয়েছিল? সেটা তো তোমার আপুই ভালো বলতে পারবে। তুমি বরং ওকে গিয়ে জিজ্ঞাসা করো। মিথি ইব্রাহিমের কাছ থেকে যেতে ধরতেই ইব্রাহিম ওর হাত ধরে বলল, এবার তুমি সত্যি করে বলো, এতক্ষণ এই রুমে কি করছিলে তুমি?
মিথি হাতের ইশারায় ইব্রাহিমকে নিজের নিকটে ডাকল। ইব্রাহিম কাছাকাছি যেতেই মিথি ওর কানে ফিসফিস করে বলল, আমি গোয়েন্দাগিরি করতে এসেছিলাম। তুমি জানো আমার আপুকে মারধর করতে না পারো, সেজন্য পাহারা দিতে এসেছিলাম। এটা কাউকে বলো না। আম্মু আমাকে বলতে মানা করেছিল, তবুও তোমাকে বললাম। সত্যি করে বলো, কাউকে বলবে না? ইব্রাহিম আবারও হেসে উঠল। তারপর নিজেও ফিসফিস করে বলল, আচ্ছা বলবো না কাউকে, সত্যি বলছি। আর শোনো, ওটা গোয়েন্দাগিরি আর পাজারা না, গোয়েন্দাগিরি আর পাহারা হবে। মিথি বাচ্চা সুলভ মুখে রাগী ভাব এনে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, এই চুপ, একদম চুপ। আমি যা বলবো তাই ঠিক। সত্যি করে বলো, আর কোনোদিন আমার ভুল ধরবে না? ইব্রাহিমের ভীষণ হাসি পেল, কিন্তু মুখে গাম্ভীর্যতা নিয়ে বলল, সত্যি করে বলছে, আর কোনোদিন ভুল ধরবো না। আচ্ছা, মাফ করলাম বলে মিথি ঢুলতে ঢুলতে রুম থেকে বেরিয়ে গেল। ও চলে যেতে ইব্রাহিম কয়েক দফা হেসে নিল। তারপর বসা থেকে উঠে ড্রয়িং রুমে চলে গেল বিয়ের ব্যাপারে যাবতীয় আলোচনা করার জন্য। মিথি সোজা মুস্কানের রুমে চলে গেল। মুস্কান মুখে ওড়না চেপে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। মিথি ভ্রু কুঁচকে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, আপু এমন করছো কেন? তোমাকে কি পিঁপড়া কামড় দিয়েছে? সত্যি করে বলো। মুস্কান সোজা হয়ে বসলো, জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। তারপর মিথিকে নিজের কাছে টেনে বলল, কিচ্ছু না রে বনু, আর শোন, ওটা পিঁপড়া না, ওটা পিঁপড়া হবে, ওকে? মিথির মুখটা রাগে লাল হয়ে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, নিজের খেলার সাথে সাথে তুমিও আমার ভুল ধরতে এসেছ? সত্যি করে বলছি, আমি কিন্তু খুব রেগে যাব বলে দিলাম। মুস্কান সামান্য হেসে বলল, ওনার সাথে আবার কি ভুলভাল কথা বলেছিস বলতো? আমি ভুলভাল বলি না, সেসব বাদ দাও। এখন বলো, তুমি কেন দৌড়ে রুম থেকে বেরিয়ে এসেছিলে? ভাইয়া বলেছে তুমি লজ্জা পেয়েছ, এজন্য পালিয়ে এসেছো, কিন্তু লজ্জা কেন পেয়েছো সেটা বলনি। সেটা তোমার থেকে শুনতে বলেছে। এখন সত্যি করে বলো আমাকে। মুস্কান ভীষণ লজ্জায় পড়ে গেল। এভাবে হুট করে দৌড়ে পালিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি। নিজেকে সামলে মুস্কান গলা খাকারি দিয়ে বলল, তোকে এত বেশি জানতে হবে না সত্যবাদী কন্যা। তুই গিয়ে একটু বেশি বেশি করে খা আর তাড়াতাড়ি বড় হ, তাহলে তোকে বলবো। মিথি আঙুল তুলে বলল, সত্যি বলছো? আমাকে কি তোর মিথ্যাবাদী মনে হয়? সত্যি কি শুধু তুই বলিস? ছোট মানুষের এত কথা বলতে নেই, যা ছোট মার কাছে যা। মিথি মুখ ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে গেল। ও যেতেই মুস্কান সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে অস্ফুটস্বরে বলল, আমার মতো উজ্জ্বল শ্যামবর্ণের একটা মেয়েকে 4 বছর থেকে ভালোবাসে একটা সাদা ধবধবে ফর্সা সুদর্শন ছেলে, আবার বিয়েও করতে চাচ্ছে, এটাও বিশ্বাসযোগ্য? ওদের বিয়ের তারিখ পরের মাসের 2য় শুক্রবারে ঠিক করা হয়েছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে সেদিন দুজনের 4 হাত এক হয়ে যাবে। দুজনে নতুন একটা জীবনে পদার্পণ করবে। ওনারা সবাই চলে যেতেই মুস্কান তাহমিদাকে ফোন করে সব বলল। সব শুনে ও হাসতে লাগলো। মুস্কান কপাল কুঁচকে বলল, গাধার মতো হাসছিস কেন শালা? হাসবো না তো কি করব? যে মেয়ে বিয়ের জন্য পাগল, সে কিনা লজ্জায় হবু স্বামীর সামনে থেকে দৌড়ে পালিয়ে গেছে। তোর মান সম্মান কি আর আছে রে মুসু? থাকলে থাক, না থাকলে নাই। মান সম্মান থাকতে হবে নাকি? নিজের বাড়িতে মান সম্মান ছাড়া এতদিন বেঁচে থাকতে পারলাম, আর বাকি জীবনটা পারবো না? তুই আমাকে চিনিসনি তাহু? আমি সেই লেভেলের ধৈর্যশীল মানুষ। তাহমিদা হাই তুলে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। যাহ, এখন হবু স্বামীকে নিয়ে সারাক্ষণ স্বপ্ন দেখতে থাক, আর আমি যাই ঘুমাতে। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। ফোন কাটার কিছুক্ষণ পর মুস্কানের নাম্বারে একটা মেসেজ আসলো। মুস্কান সেটা ওপেন করে দেখলো, সেখানে লেখা, আমি ইব্রাহিম জাতরান, তোমার উড বি হাজব্যান্ড। নাম্বারটা সেভ করে রাখো, মাই অ্যাডোরেবল উড বি ওয়াইফ। মেসেজটা দেখতে মুস্কানের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। বেশ বোঝা যাচ্ছে লোকটা কিছুটা পাগলাটের স্বভাবের আর রোমান্টিক। মুস্কান কি নামের নাম্বারটা সেভ করবে সেটা ভেবে না পেয়ে নাম্বারটা ভালো মতো চিনে রাখলো, যেন দেখলেই চিনতে পারে। নিজের হবু স্বামীর প্রথম আবদারটাই পূরণ করতে ব্যর্থ হলো মুস্কান। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আজ নয় কাল মুস্কানের মিসকিন জীবনের পরিসমাপ্তি ঘটবে। বিকেলের দিকে তাহমিদা ওর পরিবারকে নিয়ে চলে এসেছে। এছাড়াও মুস্কানদের কিছু নিকট আত্মীয়রাও ইতিমধ্যে চলে এসেছে। তাহমিদা মুস্কানের রুমে ওর সাথে বসে আছে। সেখানে মুস্কানের কিছু কাজিন বোনও ছিল। সবাই মিলে আড্ডা দিচ্ছে আর হাসি ঠাট্টা করছে। কিছুক্ষণ হাসাহাসির পর তাহমিদা মুস্কানের হাতে মেহেদি পরানো শুরু করলো। তাহমিদা হাতের তালুতে বড় করে একটা লাভ এঁকে মুস্কানের দিকে তাকিয়ে চোখ মেরে বলল, কিরে, কার নাম লিখবো এখানে? মুস্কান লজ্জা পেয়ে বলল, নাটক না করে তোর দুলাভাইয়ের নাম লিখে দে। তাহমিদা হাসতে হাসতে মুস্কানের হাতে ইংরেজিতে বড় হাতের ই লিখল। তারপর সেদিকে ভ্রুকুঁচকে তাকিয়ে থেকে বলল, শুধু দুলাভাইয়ের নামের অক্ষর দিয়ে পোষাচ্ছে না, আমি বরং তোর নামের অক্ষরটাও লিখে দিই। বলে ও মুস্কানের হাতে EM পাশাপাশি লিখে দিল। ওকে মেহেদি পরানো শেষ হলে তাহমিদা বাকিদেরও পরিয়ে দিতে লাগলো। এমন সময় মুস্কানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জলজল করা নাম্বারটা দেখতেই মুস্কানের বুকটা ধক করে উঠল। ফোনের কর্কশ আওয়াজে বাকিরাও ফোনের দিকে তাকালো। তাহমিদা কপাল কুঁচকে বলল, কে ফোন দিয়েছে মুস্কান? মুস্কান আমতা আমতা করে বলল, উনি। ওর অবস্থা দেখে সবাই টিটকারি মেরে উঠল। মুস্কান ফোনটা নিয়ে দৌড়ে বেলকনিতে চলে গেল। তা দেখে সবাই হেসে উঠল। তারপর পুনরায় মেহেদি পরানোয় মনোযোগ দিল।
ফোন রিং হতে হতে কেটে গেছে। একটু পর পুনরায় ফোন বেজে উঠতেই মুস্কান সাথে সাথে রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ইব্রাহিম শান্ত গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? কিছু না, হাতে মেহেদি দিচ্ছিলাম একটু আগে। আমার নাম তোমার হাতে আছে তো, উড বি ওয়াইফি। ইব্রাহিমের সম্বোধনটা শুনলেই মুস্কানের ভীষণ লজ্জা পায়, সাথে অন্য রকম একটা অনুভূতিও হয়। নিজেকে সামলে মুস্কান মৃদুস্বরে বলল, জি। আপনি কি করছেন? কি আর করব, সবসময় নিজের উডবি ওয়াইফের কথাই ভাবতে থাকি। আমার মন আর মস্তিষ্ক জুড়ে শুধু তোমার বসবাস। মুস্কানের লজ্জায় গাল লাল হয়ে গেল। এই লোকটার সাথে কথা বলা মানে পদে পদে লজ্জা পাওয়া। প্রতি লাইনে লাইনে এমন সব কথা বলে যে লজ্জা না পেয়ে উপায় থাকে না। মুস্কানের থেকে কোনো জবাব না পেয়ে ইব্রাহিম বাঁকা হেসে বলল, আমার উডবি ওয়াইফেও মনে হচ্ছে আমার ভাবনায় মশগুল হয়ে গেছে, তাই কথা বলছে না। মুস্কান ততক্ষণ বলে উঠল, মোটেই না, আমি আপনার কথা ভাবতে যাব কেন? আমার কথা ভাবছ না, তাহলে কি আমাদের বাচ্চার কথা ভাবছ? কথাটা বলে ইব্রাহিম নিঃশব্দে হাসতে লাগলো। ও বেশ ভালো করে জানে মুস্কান লজ্জায় মরিমরি অবস্থা। আজকে আর কথা বলবে কিনা সন্দেহ। আবার বিদায় না বলেই ফোন কেটেও দিতে পারে। ইব্রাহিম ওর প্রতিক্রিয়ার কথা ভেবে কয়েক দফা হেসে নিল। ইব্রাহিমের বলা কথাটা কর্ণগোচর হতেই মুস্কানের লজ্জায় কান গরম হয়ে গেল। কয়েক মিনিট মেরে দাঁড়িয়ে থেকে অস্ফুট স্বরে বলল, রাখছি। কথাটা শেষ করে মুস্কান ফট করে কল কেটে দিল। ইব্রাহিম কান থেকে ফোন নামিয়ে কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে সশব্দে হেসে উঠল। হাসতে হাসতে বলল, যাক, ফোন রাখার আগে রাখছি কথাটা অন্তত বলেছে। উফ, এই মেয়েটাকে জ্বালাতে এত ভালো লাগে কেন? মুস্কান ফোন হাতে এখনো বেলকনিতে দাঁড়িয়ে আছে। আরও কিছুক্ষণ পর মুস্কান বিড়বিড় করে বলল, কি নির্লজ্জ লোক! এই লোককে আমি সামলাবো কিভাবে? মুস্কানকে একটা বেনারসি শাড়ির সাথে মিল রেখে একটা হিজাব পরিয়ে দেওয়া হয়েছে। মুখে প্রসাধনীর ছোঁয়া নেই বললেই চলে। ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল আর মুখে সামান্য পাউডারের ছটা। তাতে নতুন বধূর থেকে চোখ সরানো দেয়। তাহমিদা লম্বা ঢোলা ঢালা গাউন আর হিজাব পরে ওর পাশে বসে আছে। মুস্কানের বাবার কঠোর নিষেধাজ্ঞায় কোনো পরপুরুষ ওদের রুমের দিকে পা বাড়ানোর সাহস করেনি। অনেক ছেলেই নতুন বউকে দেখার জন্য এসেছিল, কিন্তু মুস্কানের বাবা সাফ সাফ মানা করে দিয়েছে। সবাই খানিকটা ক্ষিপ্ত আর মনক্ষুণ্ণ হয়েছে বলা যায়, কিন্তু করার কিছু নেই। পর্দার সাথে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। কিছুক্ষণ পর মুস্কানের মা এসে একটা ভারী পর্দা ওদের সামনে টাঙিয়ে দিলেন, যেন অপর পাশ থেকে ওদের কারো মুখমণ্ডল বোঝা না যায়। কাজী সাহেব আর কয়েকজন মুরব্বী এসে পর্দার অপর পাশে বসলেন। পর্দা দেখে সবার ভ্রু কুঁচকে গেল। একজন তো বিরক্ত হয়ে বলেই ফেললেন, বিয়েতে অন্তত এত পর্দা করার প্রয়োজন ছিল না। নতুন বউকে কি আমরা দেখব না? মুস্কানের বাবা ভদ্রতার সহিত শীতল গলায় বললেন, ভাইজান, বিয়ের দিন ভেবে পর্দায় গাফিলতি করলে আমার মেয়ের পূর্বে করা এতদিনের পর্দার তো কোনো মূল্যই থাকবে না। একদিনের জন্য আমার মেয়ের করা এত পরিশ্রমকে তো আমি ধূলিসাৎ হতে দিতে পারি না। আর যতদূর নতুন বউ দেখার কথা, তাহলে বলবো যার বউ সেই দেখুক, অন্যদের দেখে কি লাভ? অন্যরা কি আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নেবে? না তো, তাহলে তাদের দেখে লাভটা কি? ওনার কথায় সবাই চুপ হয়ে গেল। কাজী সাহেব গলা খাকারি দিয়ে বিয়ের কার্যক্রম শুরু করে দিলেন। কবুল বলতেই বলার সাথেই মুস্কানের চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। সুমনা আমিন মেয়ের হাতে হাত রেখে নরম কণ্ঠে বললেন, কবুল বলো মামনি, আমরা তোমাকে অনেক ভালোবাসি সোনা। নতুন জীবনে তো সকলকে পদার্পণ করতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। আল্লাহর নাম নিয়ে নতুন জীবনের আরম্ভ করো। মুস্কান চোখ দুটো বুজে ভেজা কণ্ঠে অস্ফুটে আওড়ালো কবুল। ওর মুখ থেকে কবুল শুনে সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর বরের থেকে কবুল শোনার জন্য চলে গেল। ইব্রাহিম কবুল বলার মাধ্যমে মুস্কানকে নিজের ঘরণে করে ফেলল। ওর ঠোঁটের কোণে তৃপ্তি আর প্রাপ্তির হাসি ফুটে উঠল। সবাই ওদের নতুন দাম্পত্য জীবনের জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো। দোয়া শেষে সকলকে খেজুর বিলানো হলো। সুন্নতি উপায়ে বিয়ে সম্পন্ন হওয়ার পর মুস্কানকে বিদায় দেওয়ার সময় চলে আসলো। মুস্কান শাড়ির উপরে বোরকা, নিকাব, হাত মোজা, পা মোজা পরে নিল। মুস্কানের বাবা মাহমুদ খান এসে মেয়েকে নিয়ে জামাইয়ের কাছে চলে গেলেন। মুস্কানকে কালো বোরকায় আবৃত দেখে অনেকটাই নাক ছিটকালো, কিন্তু ইব্রাহিম জাদরান ওরফে নতুন বরের মুখটা অমায়িক হাসিতে ছেয়ে গেল। মাহমুদ খান নিজের একমাত্র আদরের কন্যার হাত ইব্রাহিমের হাত দিয়ে ক্রন্দনরত কণ্ঠে বললেন, আমার মেয়েটাকে ভালো রেখো বাবা। আমার মেয়েকে বাকিটা জীবনে ইসলামের পথে চালিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আজ তোমাকে দিলাম। আমার রাজকুমারীটাকে রানী করে রেখো বাবা, বলে উনি অঝোর ধারায় কাঁদতে লাগলেন। বাবার সাথে মুস্কানও ফুপিয়ে কাঁদছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে সুমনা আমিন শাড়ির আঁচল টেনে ক্রমাগত কেঁদে চলেছেন। ইব্রাহিম বাবা মেয়ের অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ল। সান্ত্বনা দেওয়ার কোনো বাণী ওর জানা নেই। ইব্রাহিমের বাবা নাজিবুল্লাহ জাদরান এসে বেয়াইয়ের হাত ধরে বললেন, আপনার মেয়ে আজ থেকে আমার মেয়ে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না। আমার ছেলের জন্য যদি আমাদের মেয়ের চোখ থেকে কোনো দিন এক ফোঁটাও পানি পড়ে, তাহলে ওই ব্যাটার কান কেটে আমি হাতে ধরিয়ে দেব। ওনার কথা শুনে ক্রন্দনরত অবস্থাতে মাহমুদ খান সামান্য হেসে উঠলেন।
আরও বিভিন্ন হৃদয় বিদারক কথাবার্তা বলে বুকে পাথর চাপা দিয়ে মাহমুদ খান নিজের কন্যাকে গাড়িতে তুলে দিয়ে আসলেন। এমন একটা জায়গায় পাঠালেন যেটা এখন তার কন্যার বাড়ি, নিজস্ব বাড়ি, নতুন বাড়ি। গাড়ি দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার পরও মাহমুদ খান সেখানে ছলছল চোখে দাঁড়িয়ে থাকলেন। সুমনা আমিন গুটি গুটি পায়ে স্বামীর দিকে এগিয়ে গিয়ে ওনার কাঁধে নিজের মাথাটা আলতো করে রাখলেন। দুজন মর্মাহত মা বাবা নিজেদের সন্তানদের বিদায়ে নিস্তব্ধ রজনীতে একাকী ঠাঁয় দাঁড়িয়ে থাকল। মুস্কানকে ওর 15 বছর বয়সে একমাত্র ননদিনী ইব্রাহিমের রুমে কিছুক্ষণ আগে বসিয়ে রেখে গেছে। ইরা চলে যেতেই মুস্কান পরনের শাড়িটা খুলে ফেলল, তারপর বাথরুমে গিয়ে মুখে পানির ছিটা দিল। এখন কিছুটা ফ্রেশ লাগছে ওকে, যার জন্য এত সাজগোজ সেই যদি দেখতে না পারে তাহলে এত সেজে লাভ কি হলো। তাই মুস্কান শ্বশুরবাড়ি থেকে পাওয়া মেকআপ বক্সটা বের করে হালকা সাজগোজ করল। অবশ্য মুখে শুধুমাত্র পাউডারই দিয়েছে। সাজা শেষে মুস্কান বিছানার দিকে এগিয়ে গেল। বিছানার মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে মুস্কান প্লাস ইব্রাহিম লেখা রয়েছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মুস্কান লেখাটার থেকে খানিকটা দূরে আটসাট হয়ে বসে পড়ল। আরও কিছুক্ষণ পর ইব্রাহিম রুমে প্রবেশ করল। মুরব্বী মানুষগুলো ওকে একদম ঠেসে ধরেছিল। বহু কষ্টে ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে এনেছে ইব্রাহিম। রুমে ঢুকে নিজের বহু আকাঙ্ক্ষিত মেয়েটাকে নিজের বউ রূপে নিজের রুমের বিছানায় বসে থাকতে দেখে ইব্রাহিমের মনটা শীতলতায় ভরে গেল। ইব্রাহিমকে দেখার সাথেই মুস্কানের ভয়ে বুক ধুকপুক করতে শুরু করলো। শক্ত করে নিজের শাড়ি খামচে ধরে বসে থাকলো। ইব্রাহিম ধীর পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। তারপর মুস্কানের থুতনি ধরে ওর মুখটা উপরে তুলল। ফলশ্রুতিতে দুজনের চোখাচোখি হয়ে গেল। ইব্রাহিম কয়েক মিনিট পলকহীনভাবে নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকল। তারপর গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, ওয়াইফি, নতুন জীবনে প্রবেশ করার আগে আল্লাহর কাছ থেকে দোয়া নিতে হবে না? মুস্কান মুখে কিছু না বলে মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। তাহলে চলো ওয়াইফি, আল্লাহর সাথে কিছুক্ষণ কথা বলা যাক। জায়নামাজ বিছিয়ে দুজনেই নফল নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়ে গেল। বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, আর নামাজই একমাত্র মাধ্যম আল্লাহর সাথে কথা বলার। আল্লাহর থেকে দোয়া নেওয়া অর্থাৎ নফল নামাজ আদায় করা শেষে দুজনে উঠে পড়ল। মুস্কান বিছানার দিকে এগিয়ে যেতে ধরতেই ইব্রাহিম তার হাত ধরে টেনে ধরল। মুস্কানের শ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। ওর হাত টেনে নিজের কাছে এনে ইব্রাহিম শান্ত গলায় বলল, আজ এই সুন্দর রজনীতে চন্দ্রবিলাস হয়ে যাক ওয়াইফির সাথে, কি বলো? মুস্কান কিছু বলার আগেই ইব্রাহিম ওকে পাজা কোলা করে তুলে বেলকনিতে নিয়ে গেল। তারপর বেলকনিতে রাখা একটা চেয়ারে ওকে বসিয়ে দিল। ওর পাশের আরেকটা চেয়ারে নিজেও বসে পড়ল। মুস্কান নিজের হতভম্ব ভাব কাটিয়ে আকাশের দিকে তাকালো। জ্যোৎস্না রাত হওয়ায় চারদিক উজ্জ্বল হয়ে আছে। দুজনেই কয়েক মিনিট চুপচাপ বসে থাকলো। হুট করে ইব্রাহিম নিজের শক্ত পুরুষালী হাতের মুঠোয় মুস্কানের নরম তুলতুলে হাতটা ধরে পুড়ে নিল। মুস্কান চমকে ইব্রাহিমের দিকে তাকালো, কিন্তু ওকে দেখতেই মুস্কানের চোখ দুটো মুগ্ধতা চেয়ে গেল। এমনিতে ইব্রাহিম মাশাল্লাহ অনেক সুন্দর, তার উপর চাঁদের আলো পড়ে যেন ওর সৌন্দর্য হাজার গুণে বেড়ে গেছে। ইব্রাহিম সামনে থেকে চোখ সরিয়ে মুস্কানের দিকে তাকাতেই মুস্কান চট জলদি নিজের চোখ সরিয়ে নিল। ইব্রাহিম শান্ত গলায় বলল, তোমাকে ডেডিকেট করে একটা নাশিদ গাইতে পারি ওয়াইফি? মুস্কান চোখ বড় বড় করে ইব্রাহিমের দিকে তাকালো। তা দেখে ইব্রাহিম সামান্য হেসে বলল, সমস্যা নেই, কাকের গলার মতো সুর না আমার, কোকিলের মতো না হলেও মোটামুটি ভালো বলা চলে, একবার শুনে দেখো। গাইতে পারি ওয়াইফি? মুস্কান নিজের হতভম্ব ভাব কাটিয়ে অস্ফুট স্বরে বলল, ইব্রাহিম বড় একটা শ্বাস ফেলে সুর তুলে গাইতে লাগলো। আমার ভেতরে বাহিরে শুধুই তুমি, তোমার স্বপনে গোপনে খুঁজে আমি, তুমি আমার মনের সীমানা, তুমি আমার প্রেমের ঠিকানা, তুমি আমার অন্তর্যামী, আমার ভেতরে বাহিরে শুধুই তুমি, তোমার স্বপনে গোপনে খুঁজে আমি। ইব্রাহিম নাশিদ থামিয়ে দিল। মুস্কান হা হয়ে ওর দিকে তাকিয়ে আছে। হতবাক কণ্ঠে বলল, তোমার কাছে ভালো লেগেছে মানে আসলেই আমার কণ্ঠস্বর সুন্দর, যাও মেনে নিলাম ওয়াইফি। মুস্কান ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আমি সত্যি বলছি, আপনার কণ্ঠস্বর শুনে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। আমি সবাইকে মুগ্ধ করতে চাই না, আমি শুধু তোমাকে মুগ্ধ করতে চাই ওয়াইফি। মুস্কান উত্তেজনায় ইব্রাহিমের দিকে ঝুঁকে ওর কাঁধে হাত রেখে কথা বলছিল। ইব্রাহিমের বলা কথাটা শুনতেই ওর হুঁশ ফিরল। নিজেকে সরিয়ে নিতে ধরলেই ইব্রাহিম অনুরোধের স্বরে বলল, এভাবেই থাকো ওয়াইফি প্লিজ। মুস্কান ওর অনুরোধ ফেলতে পারল না, ওভাবেই বসে থাকলো। কিছুক্ষণ পর ইব্রাহিম পুনরায় অনুরোধের স্বরে বলল, আমার কাঁধে নিজের মাথাটা রাখবে ওয়াইফি প্লিজ একটা বার। মুস্কানের শ্বাস প্রশ্বাস দ্রুত চলতে লাগলো। বড় একটা শ্বাস নিয়ে ও নিজেকে সামলে ধীরে ধীরে ইব্রাহিমের কাঁধে নিজের মাথাটা রাখল। সারা রাত ওরা চন্দ্রবিলাস করে কাটিয়ে দিল। চন্দ্রবিলাস করার পাশাপাশি ইব্রাহিম নিজের সম্পর্কে অনেক কথা বলেছে নিজের ওয়াইফিকে, আর মুস্কান সেগুলো কোনোরূপ বিরক্তি ব্যতীত মনোযোগ দিয়ে শুনেছে।
পরের দিন ফজরের নামাজ আদায় শেষে মুস্কান কিচেনে চলে গেল শাশুড়ি মাকে রান্নায় সাহায্য করার জন্য। সারা রাত জেগে গল্প করার দরুন মুস্কানের চোখ বারবার বুজে আসতে চাচ্ছে। চোখে মুখে পানি দিয়ে এখন কিছুটা লাল লাগছে ওর, তাই কিচেনে চলে আসলো। ওকে দেখতেই ইলিনা হাসনাত মুচকে এসে বললেন, তুমি কেন আসতে গেলে মা? ভালো লাগছিল না, তাই আপনার কাছে চলে আসলাম মা। আসো। মুস্কান শাশুড়ির কাছে গিয়ে ওনার রান্না মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ভালো কথা, মুস্কান রান্নার রও জানে না। একমাত্র সন্তান হওয়ায় ওর বাবা মা ওকে কখনো রান্না করতে দেয়নি, তবে বাকি সব কাজ মুস্কান অনায়াসে করে ফেলতে পারে। ইলিনা হাসনাত মুস্কানকে এত মনোযোগ দিয়ে রান্না দেখতে দেখে বললেন, তুমি রান্না করতে চাও? মুস্কান থতমত খেয়ে গেল, কারণ ও তো রান্না জানে না। ইতস্তত করে বলতে লাগলো, আসলে মা আমি রান্না করতে পারি না। কথাটা মুস্কান অত্যন্ত করুণ মুখে বলল। ওর চুপসে যাওয়া মুখটা দেখে ইলিনা হাসনাত কয়েক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, কলেজে পড়ো আর তুমি এখনও রান্না করতে জানো না? রান্না শেখাটা প্রতিটি মেয়ের বেসিক দায়িত্ব। এতটা অলস হওয়া উচিত না মুস্কান মা। মুস্কান মাথা নিচু করে ফেলল। তারপর কিছু একটা চিন্তা করে সরাসরি শাশুড়ির চোখে চোখ রেখে ওনার হাতে নিজের হাতটা আলতো করে রেখে বলল, আপনিও আমার মা, তাহলে মেয়ে ভেবে আমাকে কি একটু রান্না শেখানো যায় না মা? কথা দিচ্ছে আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। কি সহজ সরল স্বীকারোক্তি, কি সহজ সরল ইচ্ছা। আরজি। ইলিনা হাসনাত মেয়েটার সরলতাকে অবজ্ঞা করতে পারলেন না। মুখে হাসি ফুটিয়ে ওর গালে হাত রেখে বললেন, অবশ্যই পারি, কেন পারবো না? রান্না করার সময় উনি মুস্কানকে বিভিন্ন রকম উপদেশ দিতে লাগলেন। মুস্কানও আদর্শ শ্রোতার মতো সেগুলো নিজের মাথায় সেট করে নিতে লাগলো। রান্না শেষে মুস্কান শাশুড়িকে ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করতে ও সাহায্য করতে লাগলো। ইব্রাহিম, ইরা আর ওর শ্বশুর টেবিলে এসে বসলেন। সবাইকে খাবার পরিবেশন করে মুস্কান আর ইলিনা হাসনাতও খেতে বসলেন। খাওয়া দাওয়া শেষে যে যার প্লেট নিয়ে গিয়ে তৎক্ষণাৎ ধুয়ে পরিষ্কার করে পুনরায় ডাইনিং টেবিলে এসে সাজিয়ে রাখলো। বিষয়টা দেখে মুস্কানের বেশ ভালো লাগলো। ওদের বাড়িতেও ঠিক এমনটাই করে সবাই। খাওয়া হতেই যে যার প্লেট সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রাখে। নাজিবুল্লাহ জাদরান কাজের জন্য নিজের অফিসে চলে গেলেন আর ইলিনা হাসনাত নিজের রুমে চলে গেলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। ড্রয়িং রুমে ইরা আর মুস্কান বসে আছে। একটু পর ইব্রাহিমও ড্রয়িং রুমে চলে আসলো। ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তবে বিয়ের জন্য ও আপাতত ছুটিতে, তাই আজ বাসাতেই আছে। ইরা পর্যবেক্ষণীর নজরে ভাই আর ভাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর মুস্কানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ভাবি, একটা কথা বলি। ভাবি ডাকটা শুনে মুস্কানের অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো, ভালো লাগার অনুভূতি। নিজেকে ধাতস্থ করে মুস্কান মুচকে হেসে বলল, বলো, তুমি এত মিষ্টি একটা মেয়ে হয়ে আমার এই খাটাস ভাইটাকে বিয়ে করেছো কেন? দুনিয়ার আর কোনো ছেলে পাও নেই খুঁজে? ইব্রাহিম তৎক্ষণাৎ ওর মাথায় চাটি মেরে বলল, আজেরা কথা বলবি না ইরা, নয়তো নতুন ভাবির সামনে ধূপতাপ মায়ের খাবি। তখন মান সম্মান থাকবে তোর? ইরা মাথায় হাত বোলাতে বোলাতে ইব্রাহিমের দিকে চোখ পাকিয়ে তাকালো। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমি লজিক ছাড়া কথা বলি না ভাইয়া। তুমি কতটা বদজাগী একটা ছেলে সেটা তো ভাবি জানে না, জানলে কখনোই তোমাকে বিয়ে করতো না। মুস্কান ওদের দুই ভাই বোনের কাণ্ড দেখে মুখে হাত চেপে হাসছিল। ইরার বলা শেষের কথাটা শুনে মুস্কান হাসি থামিয়ে বলল, তোমার ভাইয়া রাগী? ইরা ভাইয়ের সাথে ঝগড়া থামিয়ে ভাবির দিকে তাকালো। ইব্রাহিমও শান্ত চোখে বউয়ের দিকে তাকালো। ইরা ভাবির আরেকটু নিকটে এসে বসলো। হ্যাঁ ভাবি, খুব রাগী। ভাইয়া তো এখন ভং ধরে বসে আছে, কিছুদিন যেতে দাও, তখন দেখবে রাগ কাকে বলে। বেশি জব্দ করো না আমার ভাইকে, নয়তো তোমাকে আছাড় মেরে হাড়গোড় ভেঙে ফেলবে। ইব্রাহিম বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে বলল, ইরা চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো আমি এখন তোর হাড়গোড় ভাঙব। ইরা চট জলদি দৌড়ে নিজের রুমে চলে গেল, কারণ ভাইয়ার বিশ্বাস নেই। ও চলে যেতেই ইব্রাহিম মুস্কানের দিকে তাকিয়ে বলল, সঠিক জায়গায় রাগ দেখায়, অযথা রাগ দেখানোর মানুষ না আমি। এমন ভেবো না যে রেগে গেলে কখনো তোমার গায়ে হাত তুলব। আমার প্রতি যদি ন্যূনতম সম্মানও থাকে তাহলে এটা বাস্তবে তো দূরের কথা, কল্পনাতেও ভাববে না ওয়াইফি। কারণ আমি কোনো কাপুরুষ না যে বউয়ের গায়ে হাত তুলব। বউয়ের গায়ে হাত তুলে নিজের পুরুষত্বের প্রমাণ করার লজিক যারা দেখায় তারা গাথা ছাড়া আর কিছু না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, এটা স্বাভাবিক। বউয়ের উপর রাগ দেখানোর অন্যান্য উপায় আমার জানা আছে। মুস্কান মনোযোগের সহিত ইব্রাহিমের প্রতিটি কথা শুনল। শেষোক্ত কথাটা শুনে ওর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। কণ্ঠটা যথাসম্ভব গম্ভীর করে বলল, আচ্ছা তাই, তা এর আগে কতগুলো অভিজ্ঞতা হয়েছিল আপনার? না মানে অভিজ্ঞতা ছাড়া কেউ এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বউয়ের উপর রাগ দেখানোর উপায় জানতে পারে শুনি? ইব্রাহিম থতমত খেয়ে গেল। মুস্কান ওকে ভুল বুঝেছে ভেবে ইব্রাহিম ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো, ওয়াইফি বিশ্বাস করো, তুমি আমার জীবনের প্রথম ও শেষ নারী। ভবিষ্যৎ বউয়ের জন্য আমি অনেক কিছু সারপ্রাইজ রেখেছি। বউকে কিভাবে খুশি করতে হয়, কিভাবে রাগ অভিমান ভাঙাতে হয়, এসব বিষয়ে স্টাডি করেছি, তাই সবকিছু এত ভালোভাবে জানি আমি। প্লিজ ভুল বুঝো না। ইব্রাহিমের ভয় পেয়ে যাওয়া মুখটা দেখে মুস্কান মনে মনে কয়েক দফা হেসে নিল।
তারপর গলা খাকারি দিয়ে কাট কাট গলায় বলল, শুনুন, আমি নারী না, আমি এখনো মেয়ে বলে মুস্কান মুখ ভেঙচি কেটে ইরার রুমের দিকে চলে গেল। ওদিকে ইব্রাহিম আহম্মক হয়ে সোফায় বসে আছে। বিড়বিড় করে বলল, আমি কি বললাম আর ওয়াইফি কি বুঝল? নারী না মেয়ে, এসব কথার মানে কি? মুস্কান দুপুরের নামাজ শেষে ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিল। ওর চুল থেকে এখনও টপ টপ করে পানি পড়ছে। ইব্রাহিম রুমে প্রবেশ করে সামনের দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। ঘোর লাগা দৃষ্টিতে নিজের ওয়াইফের দিকে তাকিয়ে থাকল। মুস্কান পিছু ঘুরে ইব্রাহিমের অমন মদ্যক চাহনি দেখে কেঁপে উঠল। ইব্রাহিম অপরিবর্তিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসলো। মুস্কানের বুকে হাতুড়ি পেটা শুরু হয়ে গেল। ইব্রাহিম ওর কোমর জড়িয়ে নিজের কাছাকাছি এনে ওর ভেজা চুলগুলোতে আঙুল বুলিয়ে দিতে লাগল। মুস্কান চোখ বন্ধ করে রেখেছে। ইব্রাহিম চুল থেকে হাত সরিয়ে ঠোঁটে আঙুল চালাতে লাগল। তারপর মুস্কানের কপালে গাঢ় চুম্বন করল। কপাল থেকে গালে এবং গাল থেকে সর্বশেষে ওষ্ঠপুটে চুম্বন করতে লাগল। মুস্কান আবেশে চোখ বুজে ইব্রাহিমের পাঞ্জাবি শক্ত করে খামচে ধরে রাখল। ইব্রাহিম কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল, ওয়াইফি, ভালোবাসি। মুস্কান চোখ খুলে ইব্রাহিমের হাস্যোজ্জ্বল মুখটার দিকে কয়েক পলক তাকিয়ে থাকল। অতপর নিজেকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে লাজুক হেসে বলল, জানি। ইব্রাহিম ভ্রু কুঁচকে বলল, স্বামী ভালোবাসি বললে প্রতি উত্তরে জানি বলতে হয়, এটা তো জানতাম না। অনেক অনেক জাযাকিল্লাহ তোমাকে এই নতুন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওয়াইফি। কথাগুলো ইব্রাহিম ব্যঙ্গ করে বলল। মুস্কান সামান্য হেসে বলল, এটা আমার দায়িত্ব বলে ও হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে ইব্রাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, 4 বছর তোমার জন্য ছটফট করেছি, এখন তোমাকে নিজের ওয়াইফি বানানোর পরেও ভালোবাসি কথাটা শুনতে পারবো না? এতটা নির্দয় হতে নেই ওয়াইফি। এভাবেই কিছুদিন টোনাটুনির সংসার কেটে গেল। মুস্কান মন লাগিয়ে শাশুড়ির থেকে রান্নার কাজ শিখে চলেছে। আজও কিচেনে 2 শাশুড়ি বৌমা রান্না করতে লাগলো। মুস্কান রান্নায় ভুল করায় ইরিনা হাসনাত খানিকটা ধমকের স্বরে বললেন, এত দিন থেকে শেখাচ্ছি তবুও তোমার বারবার কেন ভুল হচ্ছে? বাবার বাড়ি থেকে কি কিছুই শিখে আসনি তুমি? এতটা অকর্মণ্য কিভাবে হতে পারো? এই তোমার যোগ্যতা যে সামান্য রান্নাটুকু করতে পারো না? মুস্কানের অপমানে মুখটা থতমত হয়ে গেল। নিজেও খানিকটা উঁচু গলায় বলে ফেলল, আমি কি চেষ্টা করেছি না মা? বারবার চেষ্টা করার পরও ভুল হলে আমি কি করতে পারি? আর হ্যাঁ, আমার বাবা মায়ের এতে কোনো দোষ নেই, সব দোষ আমার। একে তো কোনো কাজ ঠিকমতো করতে পারো না, তার উপর মুখে মুখে কথা বলছো। এই তোমার পারিবারিক শিক্ষা? আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আমার ছেলে কিভাবে তোমাকে পছন্দ করতে পারে। মা, আপনি এবার অতিরিক্ত বলছেন। আমার পরিবারকে এখানে টানবেন না প্লিজ। আর আপনার ছেলে কেন আমাকে পছন্দ করলো সেটা আপনার ছেলেকেই বরং জিজ্ঞাসা করুন। আমি তো জোর করে আমাকে বিয়ে করতে বলিনি। দুজনের বেশ ভালোভাবেই ঝগড়া লেগে গেল। ইব্রাহিম সবেমাত্র অফিস থেকে ফিরেছিল। কিচেন থেকে এত চেঁচামেচি শুনে ও ত্রস্ত পায়ে সেদিকে এগিয়ে গেল। কিচেনে গিয়ে এহেন পরিস্থিতি দেখে ওর মুখটা গম্ভীর হয়ে গেল। দুজনকে থামানোর জন্য ও গলা উঁচিয়ে বলল, থামো দুজনেই। ইব্রাহিমের গলা শুনে দুজনেই থেমে গেল। ছেলেকে দেখতে ইরিনা হাসনাত অভিযোগ করে বললেন, এই তোর পছন্দ? তোর মায়ের সাথে এই মেয়ে মুখে মুখে কথা বলছে, এর সমাধান এখন তুই কর। মুস্কানও বলে উঠল, আমি ইচ্ছা করে বলিনি, মা আমার পরিবারকে টেনেছেন তাই বলেছি। ইব্রাহিম হাত উঁচিয়ে গম্ভীর গলায় বলল, চুপ মুস্কান, তবুও মায়ের সাথে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি। তুমি এখন রুমে যাও। কিন্তু আমি রুমে যেতে বলেছি মুস্কান। মুস্কান অসহায় মুখে রুমের দিকে চলে গেল। ও চলে যেতে ইব্রাহিম মায়ের কাছে চলে এসে ওনার কাঁধে হাত রাখল। ইলিনা হাসনাত রাগে গজগজ করছেন। দাঁতে দাঁত চেপে বললেন, কিভাবে বেয়াদবি করলো আমার সাথে? আম্মু বেয়াদবি করেনি। ইলিনা হাসনাত ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বললেন, বউয়ের হয়ে ওকলতি করবি এখন? একদম না আম্মু, তবে কিছু কথা বলবো। তুমি আমাকে না আটকিয়ে মনোযোগ দিয়ে সব কথা শুনবে, ঠিক আছে? আচ্ছা বল। মুস্কান নিজের বাবা মা পরিবারকে ছেড়ে আমাদের কাছে চিরদিনের জন্য চলে এসেছে, সম্পূর্ণ নতুন একটা পরিবেশে। এখানে সবার সাথে খাপ খাওয়াতে ওর অবশ্যই সময় লাগবে একটু। তবুও মেয়েটা তোমার মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছে। রান্না করতে জানে না, এজন্য তোমার কাছে বায়না করে শিখতে চেয়েছে। এখন রান্না শিখতে সময় তো লাগবে, তাই না? এখন ধরো ইরাকে তুমি রান্না শেখাচ্ছ, আর ও রান্না করতে করতে বারবার ভুল করলে তখন কি তুমি ওর পরিবার নিয়ে আঙুল তুলে কথা বলবে? অবশ্যই বলবে না, কারণ ও আমাদের পরিবারেরই অংশ। এখন মুস্কানও তো আমাদের পরিবারের অংশ, তাহলে ওর পরিবারের ওপর আঙুল তোলা মানে নিজের ওপরই আঙুল তোলা। ছ্যা ছ্যা আম্মু, একটু আগে তুমি অজান্তেই নিজের শিখানোর পদ্ধতির ওপর আঙুল তুললে। ছ্যা। ইলিনা হাসনাতের রাগ পড়ে গেছে। উনি হেসে উঠে বললেন, দুষ্ট ছেলে, বুঝেছি তোর কথার সারমর্ম। বুঝলে তো ভালো। আরেকটা কথা, তুমি কিভাবে ওকে রান্না শেখাচ্ছ যে ও এখনো শিখতে পারছে না? আম্মু, তোমার মানসম্মানের বিষয়, নিজের রান্নার স্কিলের উপর আঙুল তোলার অধিকার কাউকে দিবে না, খবরদার। আমার বউ মানে নিজের অকর্মণ্য মেয়েটাকে পাক্কা রাঁধুনি বানিয়ে নিজের রান্নার ট্যালেন্ট দেখিয়ে দাও। ঠিক বলেছিস ছেলে।
এমনভাবে ওকে রান্নাবান্না শেখাবো না, দেখি কিভাবে ও ভুল করে। আমার মেয়েকে কেউ কিভাবে অকর্মণ্য বলে সেটাও আমি দেখব। ইব্রাহিম মায়ের গালে চুমু খেয়ে বলল, এই না হলে আমার আম্মু? যাই, আরেকজন তো মনে হচ্ছে কান্না করতে করতে আমার রুমটাকে সুইমিং পুল বানিয়ে ফেলেছে। মুস্কান বেলকনির রেলিং আঁকড়ে ধরে ঝরঝর করে কাঁদছে। ইব্রাহিম রুমে এসে ওকে খুঁজে না পেয়ে বিচলিত হয়ে পড়ল। তারপর ওকে বেলকনিতে দেখতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ত্রস্ত পায়ে ওর দিকে এগিয়ে গেল। পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর থুতনিতে নিজের মুখ ঠেকালো। মুস্কান ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইব্রাহিম আবারও ওকে জড়িয়ে ধরল আর মুস্কান আবারও ওকে ধাক্কা দিল। ইব্রাহিম শান্ত গলায় বলল, ওয়াইফি। মুস্কান নাক টেনে বলল, খবরদার আমাকে ওয়াইফি বলে ডাকবেন না, আমার সাথে আপনি আর কথা বলবেন না। ইব্রাহিম ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর গাল দুটো আঁকড়ে ধরে বলল, ওয়াইফি আর কাঁদতে হবে না, আমার কথা শোনো শান্ত হয়ে। মুস্কান অন্যদিকে ঘুরে মুখ করে বলল। ইব্রাহিম বড় একটা শ্বাস নিয়ে বলল, ওয়াইফি উনি আমার মা, আমার জন্মদাত্রী মা। আমার মা মানে উনি তোমারও মা। মায়েদের বৈশিষ্ট্য নিশ্চয়ই তোমার অজানা নয়। মায়েরা যেমন ভালোবাসতে জানে তেমনই শাসনও করতে জানে। রান্নায় ভুল করেছ দেখেই তো বকেছে ওয়াইফি, এটা কি একজন মায়ের উচিত হয়নি? মুস্কান অনেক আগেই ইব্রাহিমের দিকে মুখ ফিরিয়ে এনেছিল। ও ব্যস্ত হয়ে বলল, একদম উচিত কাজ, কিন্তু মা আমার পরিবার নিয়ে কথা বলায় আমি চুপ করে থাকতে পারিনি। আর শয়তানও এসে আমাকে উত্তেজিত করে দিয়েছিল, তাই ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। ইব্রাহিম সামান্য এসে বলল, ওয়াইফি তোমার পরিবার কিন্তু এখন এটাও। পরের বার যদি আম্মু পরিবার নিয়ে কিছু বলে তাহলে তুমিও ফটাফট বলে দেবে, মা আমার পরিবার তো এটাই। নিজের পরিবারের বদনাম করছেন? ছি, কি লজ্জার কথা মা। ইব্রাহিম একদম মুস্কানের মতো করে শেষের কথাগুলো বলল। তা দেখে মুস্কান জোরে জোরে হাসতে লাগলো। হাসি অব্যাহত রেখে ইব্রাহিমের কাঁধে হালকা চাপড় মেরে বললেন, ড্রামাবাজ লোক। পরিবেশ স্বাভাবিক করতে পেরে ইব্রাহিমের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। মুস্কান হাসি থামিয়ে বলল, সরুন তো, মায়ের সাথে বেয়াদবি করার জন্য আমাকে মাফ চাইতে হবে, বলে মুস্কান রুম থেকে বেরিয়ে গেল। ইব্রাহিম দুই হাত উঁচিয়ে আড়মোড়ে ভেঙে বলল, মা আর বউয়ের ঝামেলা মেটাতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে। মা আর বউ দুজনেই আমার জীবনের সমান গুরুত্বপূর্ণ। একজনের পায়ের নিচে জান্নাত, অন্যজনের স্বীকৃতি ব্যতীত জান্নাতে প্রবেশ অসম্ভব। তাই দুজনকেই আমার সমান ভালোবাসা আর সম্মান দেওয়া উচিত। উফ, এবার একটা শাওয়ার নিয়ে শরীরটা ঝাঁকানাকা করতে হবে। ইলিনা হাসনাত বাকি রান্নাগুলো মনোযোগ দিয়ে করছিলেন। মুস্কান গুটি গুটি পায়ে শাশুড়ির পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর পেছন থেকে ওনাকে আঁকড়ে ধরল। ঘটনার আকস্মিকতায় ইলিনা হাসনাত হকচকিয়ে গেলেন। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে উনি স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, কি করছো মুস্কান? আমাকে কি অন্য কেউ ভেবে ভুল করে জড়িয়ে ধরেছ? মুস্কান নাটকীয়ভাবে বলল, আপনি কি আমার একমাত্র স্বামীর একমাত্র মা? ইলিনা হাসনাত আহম্মক হয়ে বললেন, হ্যাঁ। আপনি কি আমার শ্বশুরমশাইয়ের বউ? হ্যাঁ। আপনি কি আমার একমাত্র ননদিনের একমাত্র জননী? ইলিনা হাসনাতের ভ্রু কুঁচকে গেল, তবুও উনি কাট কাট গলায় বললেন, হ্যাঁ। সর্বশেষ আপনি কি আমার দ্বিতীয় মা? ইলিনা হাসনাতের কুঞ্চিত ভ্রুযুগল সরল হয়ে গেল। শীতল গলায় বললেন, হ্যাঁ। তাহলে আমি ঠিক মানুষটাকে জড়িয়ে ধরেছি, এতে কোনো ভেজাল নেই। মা, কিছুক্ষণ আগে আমার করা কর্মকাণ্ডের জন্য মাফ করে দিন প্লিজ। আসলে আমি ছোট মানুষ তো, এত কিছু এখনও বুঝি নাই, তাই এমন বিহেভ করে ফেলেছিলাম, মাফ করে দিন। ইলিনা হাসনাত মুচকে এসে ওকে নিজের সম্মুখে আনলেন। তারপর গালে হাত চেখে বললেন, আমি কি কম করেছি নাকি? একদম পাক্কা দজ্জাল শাশুড়ি রোল প্লে করেছি কিছুক্ষণ আগে, আমাকেও মাফ করে দিও মুস্কান মা। মুস্কানের মুখটা অমায়িক হাসিতে ছেয়ে গেল। দুজনের মান অভিমান নিমিষেই নাই হয়ে গেল। পর মুহূর্তে ইলিনা হাসনাত মুখটা গম্ভীর করে বললেন, এরপর যদি রান্নায় ভুল করেছ তখন বোঝাবো মজা। আমি রান্না শেখানোর পদ্ধতি আজ থেকে পরিবর্তন করব। তারপরেও যদি নিজেকে ঢেরস প্রমাণ করো তাহলে সত্যি বলছি তোমাকে আমি রাতের বেলা শুনশান রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। শুনেছি তুমি নাকি ভূতে ভীষণ ভয় পাও। মুস্কান চোখ বড় বড় করে শাশুড়ির দিকে তাকালো। তারপর ঢোক গিলে বলল, না মা, এমনটা করার কথা মাথাতেও আনবেন না, হয়তো আপনার ছেলে বিধবা হয়ে যাবে। ওয়াল্লাহি, আমি এবার কোমর বেঁধে রান্নার পেছনে লেগে পড়ব, আদর্শ রাঁধুনি হয়ে দেখাবো ইনশাল্লাহ। ইলিনা হাসনাত চুটকি বাজিয়ে বললেন, দ্যাটস দ্য স্পিরিট বৌমা। এভাবে বিভিন্ন কথা বলে ওরা হাসতে লাগলো। দূর থেকে সেটা লক্ষ্য করে ইব্রাহিম মুচকি হাসল। তারপর ল্যাপটপে অফিসের কাজ করতে লাগলো। কলেজ কিছুদিন বন্ধ থাকায় মুস্কান নিশ্চিন্তে শ্বশুর বাড়িতে দিন কাটাতে পেরেছে। আজ থেকে আবারও কলেজ খুলেছে। ইব্রাহিম অফিসের জন্য রেডি হয়ে মুস্কানকেও তৈরি হতে বলল। মুস্কান নিজেকে কালো আবরণে ঢেকে নিয়ে শাশুড়িকে সালাম দিয়ে ইব্রাহিমের পিছু পিছু চলে গেল। ইব্রাহিমের বাইকের পেছনে বসে মুস্কান প্রথমবারের মতো নিজের কলেজে যাবে। কথাটা ভাবতেই ওর অন্যরকম একটা অনুভূতি হতে লাগলো। কলেজের গেটের সামনে এসে ইব্রাহিম বাইক থামালো। মুস্কান বাইক থেকে নামতে ইব্রাহিম অমায়িক একটা হাসি দিয়ে বলল, কলেজ ছুটি হলে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি এসে নিয়ে যাব। আর হ্যাঁ, আমার ওয়াইফে যেন কোনো ছেলের নজরে না আসে। মুস্কান সামান্য হেসে বলল, জি। আসসালামু আলাইকুম ওয়াইফি, ফি আমানিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ। ইব্রাহিম চলে যেতে মুস্কান কলেজে ঢোকার জন্য পিছু ঘুরল। তাহমিদা ওর জন্যই সামনে দাঁড়িয়ে আছে। মুস্কান লম্বা লম্বা পায়ে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। দীর্ঘ সময় একে অপরের সাথে চিপকে থেকে ওরা শান্ত হলো। একটা সপ্তাহ মাত্র দেখা হয়নি, তাতেই ওদের কাছে মনে হচ্ছে কত বছর থেকে ওরা দেখা করে না। দুজনে এই কয়েকদিনের জমিয়ে রাখা গল্পগুলো এক এক করে বলতে শুরু করে দিল। তাহমিদা বলতে লাগলো, তোর বিয়ে হওয়ায় কার কি লাভ হয়েছে সেটা জানি না, কিন্তু আমার অনেক বড় একটা উপকার হয়েছে। মুস্কান ভ্রু কুঁচকে বলল, কি? তুই এখন অন্তত বিয়ে বিয়ে করে আমার মাথা খারাপ করবি না। উফ, তুই আমার সাথে থাকলে মোট যত কথা বলিস তার মধ্যে 95%ই হয় বিয়ে রিলেটেড। যাক, আমি এবার বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। মুস্কান ওর পিঠে দুম করে একটা খুশি মেরে বলল, শালা, তোকে কুচি কুচি করে ফেলবো একদম। আমি বিয়ে ছাড়াও অনেক লজিক্যাল কথা বলতাম। তাহমিদা ব্যঙ্গ করে বলল, তুই আর লজিক্যাল কথা? একদম বিপরীত ধর্মী। তোর আর লজিক্যাল কথার মধ্যে অপোজিট সম্পর্ক বিরাজমান। তাহু, মুসু। তাহমিদা মুস্কানের অবিকল কপি করে সম্বোধনটা করল, ফলে মুস্কান হেসে উঠল, সাথে তাহমিদাও হাসল। তারপর দুজনেই ক্লাসে চলে গেল। কলেজ ছুটি হলে মুস্কান আর তাহমিদা কলেজের গেটে আসতেই দেখল ইব্রাহিম বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে তাহমিদা গলা খাঁকারি দিয়ে বলল, ওই যে তোর হিরো চলে এসেছে, তুই যা তোর হিরোর কাছে, আমি গেলাম রিক্সাওয়ালা আঙ্কেলের কাছে। আমার তো আর তোর মতো হিরো নেই। তাহমিদার কথায় মুস্কান সামান্য লজ্জা পেয়ে গেল। ওকে বিদায় জানিয়ে মুস্কান ইব্রাহিমের দিকে এগিয়ে গেল। ইব্রাহিম ওকে এগিয়ে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ালো, অতঃপর মুচকি হেসে সালাম দিল। মুস্কানও সামান্য হেসে সালামের জবাব দিল। ইব্রাহিম বাইকে উঠে বলল, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব ওয়াইফি, উঠে পড়ো। মুস্কান বাইকে উঠে ইব্রাহিমের কাঁধে হাত রাখল। প্রকৃতির ঠান্ডা বাতাস এসে ওদের বারবার শীতলতার হাতছানি দিয়ে যাচ্ছে। মুস্কান মুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগল, সাথে নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুষটার অভূতপূর্ব চোখ ধাঁধানোর সৌন্দর্য ওর নজর এড়াল না। কি স্নিগ্ধ আর নির্মল একটা নুরানি মুখ, যেটা দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। মুস্কান ওর দিকে তাকালে সহজে চোখ ফেরাতে পারে না। ইব্রাহিমের কথায় ওর ঘোর কাটল। অন্যমনস্ক থাকায় ওর বলা কথাটা মুস্কান শুনতে পারেনি, তাই বলল, কি বললেন? বললাম, তুমি আইসক্রিম খাবে? আপনি যা খাওয়াবেন আমি তাই খাবো। ওর কথায় ইব্রাহিম মুচকি হেসে বাইক একটা ক্যাফেটেরিয়ার সামনে থামালো। তারপর মুস্কানের হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে রেখে সেদিকে এগিয়ে গেল। দুজনেই দুটো চকলেট ফ্লেভারের ভ্যানিলা আইসক্রিম খেল। খাওয়া শেষে ওরা আবারও অজানা অথবা জানা গন্তব্যের দিকে ছুটে চলল। ইব্রাহিম নদীর পাড়ের নিরিবিলি একটা জায়গায় মুস্কানকে নিয়ে গেল। বাইক একদিকে পার্ক করে ইব্রাহিম আর মুস্কান পাশাপাশি হাঁটতে লাগলো। মুস্কানের হাত ইব্রাহিমের হাতের মুঠোয় বন্দি। আরেকটু এগিয়ে গিয়ে ওরা সবুজ নরম ঘাসের উপর বসে পড়ল। মুস্কান মোহিত দৃষ্টিতে নদীর সৌন্দর্য উপভোগ করতে লাগলো, আর ইব্রাহিম নিজের ওয়াইফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মুস্কানের মাথায় একটু আগেই ইব্রাহিম একটা ফুলের গাজরা পরিয়ে দিয়েছে, যেটা আসার সময় ও কিনে এনেছিল। সামনে থেকে নজর সরিয়ে ইব্রাহিমের দিকে তাকাতে মুস্কান নিশ্চুপ হয়ে গেল। ইব্রাহিম মুস্কানকে নিজের আরেকটু কাছাকাছি এনে ওর চোখে চোখ রেখে বলল, ওয়াইফি, তুমি আমার 4 বছরের সাধনা। তোমার জন্য আমি মন লাগিয়ে পড়াশোনা করেছি, যেন ভালো একটা চাকরি করতে পারি। আর ভালো চাকরি করলে আমার শ্বশুর মশাইও নিজের আদরের মেয়েকে আমার হাতে তুলে দিতে কোনো কার্পণ্য করবেন না। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। উনি তোমাকে আমার অর্ধেক দিন বানিয়ে দিয়েছেন। আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ আপনার মতো স্বামী আমাকে দেওয়ার জন্য। ওদের কথা বলার মাঝে উজ্জ্বল ঝলমলে আকাশটা মুহূর্তেই গোমট আকার ধারণ করলো। কালো মেঘ এসে জমা হয়ে প্রকৃতি অন্ধকার করে দিল। ইব্রাহিম মুস্কানকে টেনে উঠিয়ে দিয়ে বলল, ওয়াইফি, বাসায় যেতে হবে, খুব দ্রুত বৃষ্টি আসতে চলেছে। মুস্কান কোনো আপত্তি করল না। দুজনে বৃষ্টি আসার আগেই বাড়ি পৌঁছানোর জন্য যাত্রা আরম্ভ করলো। তবে শেষ রক্ষা হলো না আর। বাসায় পৌঁছানোর আগেই আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে লাগলো। পাশে একটা ছাউনি ছিল। ইব্রাহিম দ্রুত সেখানে গিয়ে বাইক থামালো। অসময়ের বৃষ্টি দেখে মুস্কানের হঠাৎ ভিজতে ইচ্ছা হলো, তাই অনুরোধের স্বরে বলল, শুনুন একটু ভিজি। ইব্রাহিমের কাট জবাব, না, অসময়ে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ফেলবে। মুস্কান ইব্রাহিমকে ঝাঁকিয়ে বলতে লাগলো, প্লিজ অল্প একটু ভিজবো, জাস্ট অল্প একটু। ইব্রাহিম মুস্কানের অনুরোধ ফেলতে পারল না, তাই মাথা নাড়িয়ে সম্মতি দিল। মুস্কান তৎক্ষণাৎ ছুটে গিয়ে 2 হাত তুলে বৃষ্টিতে ভিজতে লাগলো। ইব্রাহিম মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মুস্কান ইব্রাহিমকেও টেনে নিয়ে গেল। ইব্রাহিম প্রথমে দোনামোনা করলেও এবার নিজেও ওয়াইফের সাথে ভিজতে লাগলো। মুস্কান খিলখিল করে হাসছে, আর ইব্রাহিম মুগ্ধ হয়ে বউয়ের কাণ্ড কারখানা দেখতে লাগলো। আরও কিছুক্ষণ ভেজার পর ইব্রাহিম জোর করে মুস্কানকে নিয়ে বাইকে উঠে বসলো। বৃষ্টির বেগ এখন খানিকটা কম। বাসায় পৌঁছানোর সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তা দেখে ইব্রাহিম বলল, দেখলে তো, তোমার কথা শুনলে আজ আর বাসায় আসা লাগতো না।
এখন চলো, ভেজা কাপড় বদলাতে হবে। দুজনে গিয়ে গরম কাপড় পরে নিল। হিজাব পরা থাকলেও মুস্কানের প্রায় অর্ধেক চুল ভিজে গেছে, তাই ও টাওয়াল দিয়ে চুলগুলো মুছতে লাগলো। ইব্রাহিম একটা কালো টি শার্ট আর ট্রাউজার পরে রুমে এসে সামান্য ঠোক গিলল। মুস্কানকে এই রূপে দেখলেই ও ঘোরের মধ্যে চলে যায়, তার উপর আজ প্রকৃতিও যেন উস্কে দিচ্ছে ওকে। ইব্রাহিম আগে পিছে কিছু না ভেবে মুস্কানের দিকে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আচমকা ওর স্পর্শ পেয়ে মুস্কান শিউরে উঠল। কিছুক্ষণ ওভাবে থাকার পর ইব্রাহিম ওকে পাজাকোলা করে কোলে তুলে বিছানায় গিয়ে শুইয়ে দিয়ে বলল, আজ তোমাকে খুব করে ভালোবাসতে চাই ওয়াইফি, প্লিজ কোঅপারেট উইথ মি। এভাবেই ভালোবাসা আর খুনসুটিতে ওদের জীবন কেটে যাচ্ছিল। কাল ওদের বাসায় কিছু আত্মীয় স্বজন আসবে, তাই শাশুড়ি আর ননদের সাথে মুস্কান পুরো বাড়ি গোছগাছ করতে লাগলো। ইব্রাহিম আর ওর বাবা বর্তমানে নিজেদের কর্মস্থলে আছে। রাতের বেলা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। মুস্কান বিছানা গোছাচ্ছে আর ইব্রাহিম দুই হাতে বালিশ ধরে দাঁড়িয়ে আছে। ঝাড় দেওয়া হয়ে গেলে বালিশগুলো ইব্রাহিম বিছানায় সাজিয়ে রাখলো। এবার ঘুমানোর পালা। তখনই মুস্কানের ফোন বেজে উঠল। তাহমিদা ফোন দিয়েছে। মুস্কান একটু দূরে গিয়ে ওর সাথে কথা বলল। কথা বলা শেষে মুস্কান বেড সাইড টেবিলে মোবাইলটা রেখে দিল। ইব্রাহিম বলতে লাগলো, ফোনের স্ক্রিনে দেখলাম ইয়া আমিরা লেখা, ওটার মানে কি? মুস্কান মুচকি এসে বলল, আমার রাজকুমারী। বেস্ট ফ্রেন্ডকে রাজকুমারী তো বলতেই হবে। ইব্রাহিম কিছু বলল না। পর মুহূর্তে কিছু একটা মনে পড়তেই ও মুস্কানের ফোনটা হাতে তুলে নিল। তারপর উচ্ছ্বসিত হয়ে বলল, দেখি তো আমার নাম্বার কি দিয়ে সেভ করেছো? মুস্কানের চোখ বড় বড় হয়ে গেল, কারণ ও এখনও ইব্রাহিমের নাম্বারটা সেভ করেনি। তাই চট জলদি ওকে বাধা দিতে লাগলো, কিন্তু ইব্রাহিম নাছোড়বান্দা, যে করে হোক ও আজ দেখেই ছাড়বে। ইব্রাহিম নিজের ফোন দিয়ে মুস্কানের ফোনে কল দিল। ওর মুখটা উত্তেজনা আর খুশিতে জ্বলজ্বল করছে। মুস্কান এখনও ওকে বাধা দিয়ে চলেছে। মোবাইলের স্ক্রিনে আলো জ্বলে উঠতেই ইব্রাহিমের হাস্যোজ্জ্বল মুখটা পাংশুটে বর্ণের হয়ে গেল। চোয়াল টান টান হয়ে শক্ত হয়ে গেল। মুস্কান চুপ করে বসে ওর দিকে তাকিয়ে আছে। ইব্রাহিম গম্ভীর মুখে ফোনটা ওর হাতে দিয়ে দিল। মুস্কান ব্যস্ত হয়ে বলতে লাগলো, আমি আপনাকে কি নামে ডাকবো সেটা এখনও ঠিক করতে পারিনি, তাই সেভ করিনি। ইব্রাহিম বিছানা থেকে উঠে গম্ভীর গলায় বলল, আমাদের বিয়ের 2 মাস হতে চলল, আর এখনও তুমি একটা নাম ঠিক করতে পারোনি? যাক, কোনো ব্যাপার না, ডাকতে হবে না, বলে ইব্রাহিম বেলকনিতে চলে গেল। মুস্কান কয়েক মুহূর্ত নিশ্চুপ বসে থেকে গুটি গুটি পায়ে বেলকনির দিকে চলে গেল। ইব্রাহিম বুকে 2 হাত গুজে আকাশের দিকে তাকিয়ে আছে। মুস্কান পেছন থেকে বলল, এই যে শুনুন। ইব্রাহিম কোনো সারা শব্দ করল না। মুস্কান পুনরায় নরম গলায় বলে উঠল, কি হলো, জবাব দিন, আমার কথা শুনুন। আবারও নিশ্চুপতা। মুস্কান এভাবে অনেকবার ডাকলো, কিন্তু প্রতি উত্তরে কোনো জবাব পেল না। তাই বিরক্ত হয়ে মুস্কান এবার খানিকটা গলা উঁচিয়ে বলল, এই যে জাজ্জান, কথা কানে যায় না আপনার? কখন থেকে ডাকছি? বউয়ের সাথে এত অভিমান করা ভালো না। ইব্রাহিম চকিতে পিছু ঘুরে মুস্কানের দিকে তাকালো। মুস্কান ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে ওর সম্মুখে দাঁড়ালো। তারপর নরম কণ্ঠে বলল, অন্যদের নাম্বার আমাকে নাম দেখে চিনতে হয়, কিন্তু আপনার নম্বর এক পলক দেখার সাথে সাথে আমি চিনে ফেলি। যাই হোক, তবু আপনাকে একটা সম্বোধন তো দেওয়া লাগবে, তাই ভাবছি জাদ্রান সাহেব বলে ডাকবো। নাম পছন্দ হয়েছে, জাদ্রান সাহেব? ইব্রাহিম কয়েক পলক থ মেরে মুস্কানের দিকে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে ওর মুখের পরতে পরতে হাসি রেখা ফুটে উঠল। মুস্কানকে জড়িয়ে ধরে বলল, তোমার মুখ থেকে যে কোনো ডাকি আমার কাছে মধুর লাগে, আর এটা তো বেস্ট নিকনেম দ্যাট আই এভার গট। ইব্রাহিম পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা বন্দোবস্ত করেছে। মহিলাদের জন্য বরাদ্দকৃত জায়গায় সকল পুরুষের প্রবেশ নিষিদ্ধ। মহিলা আত্মীয়দের মুস্কান আর ইরিনা হাসনাত সামলাচ্ছেন। অন্যদিকে ইব্রাহিম আর ওর বাবা পুরুষদের খাতির যত্ন করছে। মুস্কান ইরার সাথে এক জায়গায় বসে গল্প করছে, বাকিরা ইরিনা হাসনাতের সাথে আসর জমিয়েছেন। কিছুক্ষণ পর সালোয়ার কামিজ পরিহিত একটা অপরূপ সুন্দরী মেয়ে মুস্কান আর ইরার দিকে এগিয়ে গিয়ে বলল, ইরা, কি অবস্থা তোমার? পড়াশোনা ভালো চলছে তো? জি আপু। মেয়েটাকে প্রথম যেদিন দেখেছিল সেদিন মুস্কানের চোখ মুগ্ধতা ছেয়ে গিয়েছিল। বেশ আগ্রহ ভরে কথা বলতে গিয়েছিল ওর সাথে, কিন্তু প্রিয়া ওর সাথে কিছুটা রুড আচরণ করেছিল। মুস্কান হতভম্ব হলেও কিছু বলেনি। পরে ইরিনা হাসনাতকে জিজ্ঞাসা করলে উনি বলেছিলেন প্রিয়া ইব্রাহিমের জন্য পাগল। ইব্রাহিমকে বিয়ে করার জন্য কত শত পাগলামি করেছে তার ইয়ত্তা নেই। মুস্কানের বেশ খারাপ লেগেছিল, কিন্তু প্রিয়ার দোষ দেখছে না ও। পছন্দ তো হতেই পারে, কিন্তু ভুল মানুষকে পছন্দ করায় এতটা কষ্ট পেয়েছে ও। তাই মুস্কানও ওর সাথে বেশি কথা বলে না। প্রিয়া ইরার থেকে মুখ ফিরিয়ে মুস্কানের দিকে তাকিয়ে কাট কাট গলায় বলল, তোমার তো ভালো থাকারই কথা। এত সুদর্শন একটা ছেলেকে জাদু করে বশ করে রেখেছ কিনা? মুস্কান ভ্রুকুচকে ওর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, কারণ প্রিয়া ওর সাথে এভাবেই টেরা টেরা কথা বলে। প্রিয়া পুনরায় ব্যঙ্গ করে বলে উঠল, এই চেহারা দিয়ে আমার ইব্রাহিমকে বিয়ের জন্য রাজি করানো অসম্ভব। অবশ্যই কোনো কলকাঠি নেড়েছ তুমি। মুস্কান এবার মুখ খুলল, অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার ইব্রাহিম না, হি ইজ মাইন। বলেই মুস্কান লম্বা লম্বা পা ফেলে শাশুড়ির কাছে চলে গেল। প্রিয়া রীতিমতো রাগে ফুঁসছে। ইরা অন্য মনস্ক হওয়ার ভান করে বসে থাকলো।
ইব্রাহিম জরুরি কাজে নিজের রুমের দিকে আসার সময় প্রিয়ার সাথে দেখা হয়ে গেল। ওকে দেখতেই ইব্রাহিম চোখ নামিয়ে নিল। তা দেখে প্রিয়া কাঠ হেসে বলল, বিয়ে তো করলেই না, এখন সামান্য কথা অন্তত বলতে পারো ইব্রাহিম। পরনারীর সাথে অযথা কথা বলতে আমি ইচ্ছুক নই। প্রিয়া হেসে উঠে দাঁতে দাঁত চেপে বলল, বউ বারণ করেছে? না, এটা আমার নৈতিকতা, আমার নিজস্ব উপলব্ধি, মানলাম। আমার একটা রিকোয়েস্ট ছিল ইব্রাহিম, রাখবে? রাখার মতো হলে রাখবো। তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই, শেষবারের মতো। প্লিজ না করো না। এরপর আর কখনো তোমার সাথে কথা বলার চেষ্টা করব না। ইব্রাহিম কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, বারান্দায় চলো, ওখানে আপাতত কেউ আসবে না। দুজনেই বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রিয়া এক দৃষ্টিতে ইব্রাহিমের আপাদমস্তক অবলোকন করতে লাগলো। এতে ইব্রাহিমের অস্বস্তি হতে লাগলো। ও গম্ভীর গলায় বলল, যে জন্য ডেকেছ দ্রুত বলো, আমার কাছে সময়ের মূল্য অনেক। প্রিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে কাতর কণ্ঠে বলল, আমাকে বিয়ে করে নাও না ইব্রাহিম, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তোমাকে খুব ভালোবাসি আমি বিবাহিত। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, জানি 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 তুমি বিবাহিত, তবুও তোমাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করো, তোমার বউকে ছেড়ে দাও। আমি শুধুমাত্র আমার বউকে ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমাকে নিজের দ্বিতীয় বউ বানাও না প্লিজ ইব্রাহিম। আই লাভ ইউ সো মাচ। এসব ফালতু কথা বলার জন্য ডেকেছ? তাহলে আমি চলে যাচ্ছি, এসব শোনার টাইম আমার নেই। বলে ইব্রাহিম চলে যেতে ধরলে প্রিয়া এসে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ইব্রাহিম হতভম্ব হয়ে গেল ওর কাণ্ডে। পর মুহূর্তে ওকে নিজের থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। ছাড়ো আমাকে, আমার ওপর শুধুমাত্র আমার বউয়ের অধিকার আছে। না, আমি তোমাকে ছাড়বো না ইব্রাহিম, আই নিড ইউ। তোমার আমাকে বিয়ে করতেই হবে। ইব্রাহিম নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ওদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। হঠাৎ পেছনে তাকাতে ইব্রাহিমের বুক ধক করে উঠল। মুস্কান চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। মুস্কানকে দেখতে প্রিয়া ভয় পাওয়ার অভিনয় করে ইব্রাহিমকে ছেড়ে দিয়ে বলল, তুমি দেখে ফেলেছ? ইস, এখন কি হবে? ইব্রাহিম ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ওয়াইফি, ওর কথা শোনো না, আই ক্যান এক্সপ্লেন ইউ। প্রিয়া পাল্টা বলে উঠল, কি এক্সপ্লেন করবে তুমি ইব্রাহিম? ও তো সব দেখেই ফেলেছে। সত্যিটা বলে দিলেই তো হয় যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমার পরিবার জোর করে মুস্কানের সাথে তোমার বিয়ে দিয়েছে, আর এখন তুমি ওকে ডিভোর্স দিতে চাচ্ছ। ইব্রাহিম বিস্ফোরিত চোখে প্রিয়ার দিকে তাকালো। কত সহজে এত সাবলীলভাবে সাজানো গোছানো বানানো কথাগুলো গড়গড় করে বলে চলেছে। নিজের হতভম্ব ভাব কাটিয়ে ইব্রাহিম মুস্কানের দিকে অসহায়ভাবে তাকালো। মুস্কান ফ্যাল ফ্যাল করে ওদের দুজনের দিকেই তাকিয়ে আছে। ইব্রাহিম করুণ কণ্ঠে বলল, ডোন্ট বিলিভ হার ওয়াইফি, ও মিথ্যা বলছে, আমি তোমাকে ভালোবাসি। মুস্কান অবশেষে মুখ খুলল। কাট কাট গলায় প্রিয়াকে বলল, তোমরা একে অপরকে ভালোবাসো? প্রিয়া তৎক্ষণাৎ বলল, হ্যাঁ। ইব্রাহিমের হাত পা অসাড় হয়ে যেতে চাইল। মুস্কান পুনরায় উঠে বলল, উনি এখন তোমাকে বিয়ে করতে চাচ্ছে আর আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে? হ্যাঁ। তুমি যেহেতু জেনেই গেছো, তাহলে দ্রুত ডিভোর্স পেপারে সাইন দিয়ে আমার ইব্রাহিমকে মুক্তি দাও আর আমাদেরকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ করে দাও। ইব্রাহিম কাতর মুখে মুস্কানের দিকে তাকিয়ে আছে। মুস্কান এক পলক ওর মুখের দিকে তাকালো, অতঃপর প্রিয়ার দিকে তাকালো। এদিকে মুস্কান এখনও কেঁদে চলেছে। ইলিনা হাসনাত আর ইরা অসহায়ভাবে ওর পাশে বসে আছে। কিছুক্ষণ পর মুস্কান কান্নারত কণ্ঠে বলল, ইরা, তোমার ভাইকে একটু ফোন দাও না, আমার ফোন উনি সাথে করে নিয়ে গেছেন। ইরা তৎক্ষণাৎ ভাইয়ের ফোন দিল। বেশ কয়েকবার দেওয়ার পরও ইব্রাহিম ফোন রিসিভ করল না। মুস্কানের দিকে তাকিয়ে ইরা হতাশ কণ্ঠে বলল, ভাবি ফোন ধরছে না তো, আবার দাও। ইরা আরও কয়েকবার ট্রাই করলো। অবশেষে ফোন রিসিভ হলো। ইরা কিছু বলার আগে ইব্রাহিম শান্ত গলায় বলে উঠল, আমি ঠিক আছি, টেনশন করতে হবে না, সমস্যা নেই, আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি না, আশেপাশেই আছি। ভাইয়া তুমি কখন ফিরবে? কিছুক্ষণ পর ফিরছি। আর শোন, ওটাকে কান্না থামাতে বল, বলদের মতো কাজ করে এখন গাধার মতো কাঁদতেছে, আহাম্মক বেড়ি মানুষ। বলে ইব্রাহিম ফোন কেটে দিল। মুস্কানের কান্না থেমে গেছে ওর টিটকারি শুনে। ইরা মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু হাসি আটকাতে সক্ষম না হয়ে জোরে জোরে হেসে উঠল। মুস্কান ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। তা দেখে ইরা হাসতে হাসতে বলল, আফওয়ান ভাবি, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ভাইয়ার। ইলিনা হাসনাত ওকে থামিয়ে দিয়ে বললেন, রুমে যাও মুস্কান, মা, ইব্রাহিম চলে আসবে। বলে উনি ইরাকে নিয়ে রুমে চলে গেলেন, কিন্তু মুস্কান ওখানেই বসে থাকলো। আরও কিছুক্ষণ পর ইব্রাহিম দরজা খুলে ভিতরে প্রবেশ করল। রোহানকে জবাই করে আসেনি, তবে ওর হাড়গোড় হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এসেছে। তাতে বেডা আর মুস্কানকে ফোন দেওয়ার কথা কল্পনাতেও আনবে না। ইব্রাহিমকে আসতে দেখে মুস্কান দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আর কখনো এমন বোকামি করব না জাদরান সাহেব। ইব্রাহিম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মুস্কানের জড়িয়ে ধরার বা কথার কোনো প্রতিক্রিয়া দেখালো না ইব্রাহিম। ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ত্রস্ত পায়ে রুমের দিকে চলে গেল। মুস্কান ছলছল চোখে ওর প্রস্থানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও রুমে চলে গেল। ইব্রাহিম বিছানার এক পাশে শুয়ে পড়েছে ইতিমধ্যে। মুস্কান গুটি গুটি পায়ে ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। ইব্রাহিমের পিঠে হাত রাখতে ইব্রাহিম খেকিয়ে উঠে বলল, আমাকে খবরদার স্পর্শ করবে না, নয়তো ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিব। মুস্কান হাত সরিয়ে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ওর কান্না থামানোর জন্য ইব্রাহিম ইচ্ছা করে বলে উঠল,
সত্যি বলছি, আর একবার কান্না করলে আমি আবারও বাসা থেকে চলে যাব, তবে এবার আর ফিরে আসব না। ওর কথা শুনতেই মুস্কান প্রাণপণ চেষ্টা করে নিজের কান্না থামালো। কিছুক্ষণের মধ্যে ইব্রাহিম ঘুমিয়ে পড়ল। মুস্কান 7-5 ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে পড়ল। আমি আপনাকে ডিভোর্স দিয়ে রোহানকে বিয়ে করতে চাই জাদরান সাহেব। মুস্কানের বলা কথাটা শুনতেই ইব্রাহিমের মুখটা রক্তশূন্য হয়ে গেল। মুস্কানকে ঝাঁকিয়ে ব্যস্ত হয়ে বলতে লাগলো, ওয়াইফি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে তো ভালোবাসো, তাই না? মুস্কান নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আমি রোহানকে ভালোবাসি। এই বিয়েতে আমার মতে ছিল না। এমন সময় রোহান পেছন থেকে এসে বলল, মুস্কান বেবি, ওর সাথে কথা বাড়ানোর কোনো দরকার নেই, চলো আমরা যাই। মুস্কান রোহানের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, হ্যাঁ সোনা চলো। ইব্রাহিম ক্রন্দনরত কণ্ঠে বলল, ওয়াইফি এসব কি বলছো তুমি? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ইব্রাহিমের কথায় কান্না দিয়ে মুস্কান রোহানের হাতে হাত রেখে বাসা থেকে বেরিয়ে গেল। ইব্রাহিম ধপ করে মেঝেতে বসে চিৎকার দিয়ে কান্না করে বলে উঠল, ওয়াইফি ফিরে আসো। ইব্রাহিম চিৎকার করে ঘুম থেকে জেগে উঠে হাঁপাতে লাগলো। ওর সারা শরীর ঘেমে ভিজে গিয়েছে। এতক্ষণ ও স্বপ্ন দেখেছে কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই ইব্রাহিম চট জলদি পাশে শুয়ে থাকা ঘুমন্ত মুস্কানের দিকে তাকালো। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে এলো পাথারি চুম্বন করতে করতে বলল, তুমি শুধুই আমার ওয়াইফি। ইব্রাহিমের ভয়ে বারবার বুক কেঁপে উঠছে। ইব্রাহিমের ওয়াইফিকে হারানোর ভয় ওকে জেকে ধরেছে। আরও কিছুক্ষণ মুস্কানকে নিজের সাথে জড়িয়ে দেখে ইব্রাহিম বেলকনিতে চলে গেল ঠান্ডা বাতাসের জন্য। অমাবস্যার রাত হওয়ায় আশেপাশে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। ইব্রাহিম দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে হালকা সুর তুলে বলল, আস্তাগফিরুল্লাহ, ফরগিভ মি আল্লাহ। কিছুক্ষণ বসে থেকে ইব্রাহিম রুমে প্রবেশ করে বাথরুমে গিয়ে উত্তম রূপে অজু করল। তারপর জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলো। নামাজ শেষে ও মোনাজাত করতে লাগলো। মুস্কান চোখ পিটপিট করে সামনে তাকালো। ইব্রাহিমকে জায়নামাজে বসে থাকতে দেখে ও দ্রুত বিছানা উঠে বসলো। ইব্রাহিম মোনাজাত শেষে পেছনে তাকাতে মুস্কান ঠোঁট উল্টে বলল, আমার নামে আল্লাহর কাছে অভিযোগ দিলেন তাই না? আপনাকে আমি দেখে নিব জাদরান সাহেব। আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে মিনতি করে বলবো, আমাকে নিয়ে করা আপনার অভিযোগগুলো যেন আল্লাহ কবুল না করেন। বলে মুস্কান বাথরুমে চলে গেল অজু করার জন্য। ইব্রাহিম কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ফাকলি বউ আমার। মুস্কান ইব্রাহিমের থেকে কিছুটা দূরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। নামাজ শেষ করে মুস্কান অনেক সময় নিয়ে মোনাজাত করল। ওর মোনাজাত শেষ হতেই ইব্রাহিম ভ্রু কুঁচকে বলল, এবার কি আমার নামে অভিযোগ করলে? না, আমি শয়তানের নামে অভিযোগ করেছি। ওই বেয়াদ্দব যেন আমাদের সম্পর্কের মাঝে কোনোরূপ দূরত্ব সৃষ্টি করতে না পারে, তার জন্য দোয়া করলাম। ইব্রাহিম হেসে উঠল। তারপর মুস্কানকে নিজের সাথে জড়িয়ে ওর কপালে চুম্বন করে বলল, আর কখনো যেন কিছু না লুকাতে দেখি ওয়াইফি। ওয়াল্লাহি, কোনো কিছু লুকাবো না। আমার যদি কখনো একটা চুলও পেকে যায় সেটাও আপনাকে জানাবো, ওকে? ওর কথা ইব্রাহিম সামান্য হাসল। তারপর ফজরের আজানের আগে পর্যন্ত দুজনে গল্প করতে লাগলো। ফজরের আজান হলে ইব্রাহিম মসজিদে চলে গেল আর মুস্কান বাড়িতে নামাজ আদায় করে নিল। অনেকদিন পর সবার রুটির সাথে গরুর গোশত খাওয়ার ইচ্ছা জেগেছে, তাই সকাল সকাল ইলিনা হাসনাত আর মুস্কান কিচেনে চলে গেল রুটি বানানোর জন্য। ইলিনা হাসনাত গরুর গোশত রান্না করছেন আর মুস্কান রুটি বানাচ্ছেন। ইলিনা হাসনাত রান্না রেখে মুস্কানের রুটি বানানো দেখার জন্য আসলেন। রুটিগুলোর সাইজ দেখে ওনার কপাল কুঁচকে গেল। তা দেখে মুস্কান 32 পাটি দাঁত বের করে হাসল। ইলিনা হাসনাত হতাশার শ্বাস ফেলে বললেন, গোল ব্যতীত সব রকমের ডিজাইনই তো করেছ দেখছি, এখানে তো বাংলাদেশের মানচিত্র দেখা যাচ্ছে। মুস্কান নিজের ফকফকে সাদা দাঁতগুলো বের করে কেলাতে কেলাতে বলল, মা, গোল রুটির বিষয়টা এখন ব্যাকডেটেড হয়ে গেছে। আমরা নতুন পদ্ধতিতে রুটি বানাবো, ওকে? সবার মতো যদি আমরাও গোল গোল রুটি বানাই তাহলে নতুনত্ব বলে তো কিছুই থাকবে না। ইলিনা হাসনাত শান্ত চোখে মুস্কানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে চুলার দিকে এগিয়ে গেলেন। মুস্কান গর্বের সহিত বিভিন্ন সাইজের রুটি বানানো পুনরায় শুরু করে দিল। ডাইনিং টেবিলে রুটিগুলোর দিকে তাকিয়ে নজিবুল্লাহ জাজ্জান ভ্রু কুঁচকে বললেন, ইলিনা, এসব কোন দেশে রুটি বানিয়েছ তুমি? ইলিনা হাসনাত স্বামীর দিকে তাকিয়ে বললেন, এসব আপনার বৌমার কেরামতি। সে গোল গোল রুটি না বানিয়ে বিভিন্ন ডিজাইনের রুটি বানিয়ে বুদ্ধিমতী হওয়ার প্রমাণ দিচ্ছে। ওনার কথা শুনে সবাই হেসে উঠলেন। অন্যদিকে মুস্কান সবকটা দাঁত বের করে শ্বশুরের দিকে তাকিয়ে আছে। ইব্রাহিম হাসি থামিয়ে মুস্কানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ব্রাভো ওয়াইফি। ইদানিং মুস্কানের শরীরটা ভালো যাচ্ছে না। খাবার দেখলে বমি পায়, টক খেতে ইচ্ছা করে, ক্ষণে ক্ষণে মুড সুইং হয়, ইত্যাদি ইত্যাদি। মুস্কান চিন্তিত মুখে ইলিনা হাসনাতকে গিয়ে ওর সমস্যার কথাগুলো বলতেই উনি কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকলেন। অতঃপর মুখে অমায়িক হাসি ফুটিয়ে বললেন, যাও প্রেগনেন্সি কিট দিয়ে একবার পরীক্ষা করে দেখো। শুরুতে কথার মানেটা বুঝতে না পেরে মুস্কান ভ্রু কুঁচকে শাশুড়ির দিকে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে ব্যাপারটা বুঝতে পারতেই মুস্কানের মুখ হা হয়ে গেল। ইলিনা হাসনাত ওকে ঠেলে বললেন, হতবাক পরে হওয়া যাবে, আগে টেস্ট করে আসো তো মেয়ে। কতদিন হয়ে গেল কোনো ছোট বাচ্চা আমাদের বাড়িতে নেই। যাও যাও।
মুস্কান এখনও হতভম্ব হয়ে আছে। নিজেকে ধাতস্থ করে ও রুমে চলে গেল। কিছুক্ষণ পর ড্রয়িং রুমে আসতে ইলিনা হাসনাত ওর কাছে গিয়ে বললেন, কি দেখলে মা? আমি ছোট বাচ্চার খেয়াল রাখার সুযোগ পাবো কি পাবো না? মুস্কান চোখ বড় বড় করে শাশুড়ির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, পারবেন মা। ইলিনা হাসনাত খুশির ঠেলায় আকাশে উঠতে লাগলেন। মুস্কানের কপালে চুম্বন করে উনি নিজের রুমে যেতে যেতে বললেন, আমার নাতি নাতনির জন্য আমি কাঁথা সেলাই করতে গেলাম, ডিস্টার্ব করবেন আমাকে। মুস্কান আহাম্মক হয়ে গেল। বাচ্চার এখনও পৃথিবীতে ল্যান্ড করলো না, তাতেই কাঁথা সেলাই করা আরম্ভ হয়ে গেল। মুস্কান নিজের হতভম্ব ভাব কাটিয়ে আলতো করে পেটে হাত রেখে বলল, বাচ্চা, আমার বাচ্চা, জাদ্রান সাহেব আর আমার বাচ্চা, আমাদের নিজস্ব দলিল করা বাচ্চা, ব্রিজের তল থেকে কুড়িয়ে আনা কোনো বাচ্চা না। উফ। প্রতিদিন মুস্কান ইব্রাহিম আসার 1 মিনিট আগেই দরজা খুলে দিয়ে ওকে সারপ্রাইজ দেয়, কিন্তু আজ মুস্কানকে দরজা খুলতে না দেখে ইব্রাহিমের ভ্রু কুঁচকে গেল। মাকে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে ও নিজের রুমে চলে গেল। মুস্কান কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তা দেখে ইব্রাহিম ত্রস্ত পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাত ধরে চিন্তিত স্বরে বলল, ওয়াইফি, তুমি কি অসুস্থ? এভাবে শুয়ে আছো কেন? ইব্রাহিমের কণ্ঠ শুনে মুস্কান চট জলদি বিছানায় উঠে বসল। তারপর মুচকি হেসে বলল, আমি ঠিক আছি জাদ্রান সাহেব, তবে আপনি হয়তো একটা কথা শুনে আর ঠিক থাকবেন না। ইব্রাহিম ভ্রু কুঁচকে বলল, কি কথা ওয়াইফি? মুস্কান গলা খাকারি দিয়ে বলল, You are going to be my child's father, Jadran Saheb. We will have a little cutie very soon, inshallah. ইব্রাহিম কিং কর্তব্য বিমূঢ় হয়ে মুস্কানের হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কম্পিত হাতে মুস্কানের পেটে হাত রেখে বলল, আমরা প্রমোশন পেতে চলেছি, আমাদের বাচ্চা আসতে যাচ্ছে দুনিয়াতে। মুস্কান মুচকে হাসতে হাসতে মাথা উপর নিচ করল। ইব্রাহিম তৎক্ষণাৎ মুস্কানকে পাঁজা কোলা করে কোলে তুলে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, I will be a father, wifey. I can't believe it. মুস্কান ইব্রাহিমের শার্ট খামচে ধরে বলল, ছেড়ে দিন জাদ্রান সাহেব, মাথা ঘোরাচ্ছে আমার। ইব্রাহিম পুনরায় মুস্কানকে বিছানায় বসিয়ে দিল। তারপর ওর কপালে অনেক সময় নিয়ে চুম্বন করল। আল্লাহ রহমতে কোনো ছুটঝামেলা ব্যতীত বেশ কয়েক মাস কেটে গেছে। এই কয়েক মাসে ইব্রাহিম মুস্কানের সর্বোচ্চ যত্ন নিয়েছে, ওকে একটুও কষ্ট পেতে দেয়নি। মুস্কান মুখ ফুটে কিছু চাওয়ার আগে ওর সমস্ত প্রয়োজনীয় জিনিস হাজির করেছে ইব্রাহিম। এখন শীতকাল শেষের দিকে, গাছের সমস্ত পাতা ঝরে গেছে, সেই সাথে মুস্কানের দৌড়াদৌড়ি করে বেড়ানোটাও কমে গেছে। আগামী মাসের 1 তারিখ ওর বাচ্চা হওয়ার ডেট দিয়েছে ডাক্তার। মুস্কান বিছানায় আতশোয়া হয়ে পেটে আলতো করে হাত রেখে বসে আছে। ইব্রাহিম সন্ধ্যার আগে অফিস থেকে ফিরে আসলো। এসে নিজের ওয়াইফির মলিন মুখটা দেখে ও একটা হতাশ শ্বাস ফেলে ওর দিকে এগিয়ে গেল। মুস্কান ওর দিকে তাকিয়ে শুকনো হেসে সালাম দিল। ইব্রাহিম ওর পাশে বসে মৃদু হেসে সালামের জবাব দিয়ে ওর গালে হাত রাখল। অতঃপর শীতল গলায় বলল, আমার মুস্কানের মুখের মুস্কান কোথায়? নিজের নামটাকে একটু সম্মান দেওয়ার জন্য হলেও হাসো ওয়াইফি। আমার বাচ্চা কি খুব কষ্ট দিচ্ছে তোমাকে? একবার শুধু দুনিয়াতে আসতে দাও, ওকে আমি খুব করে বকা দিব। মুস্কান হেসে উঠে বলল, আমার বাচ্চাকে খবরদার বকা দিবেন না, আমার বাচ্চা তার মাম্মাকে একটুও কষ্ট দিচ্ছে না। ইব্রাহিম মুস্কানের কপালে চুম্বন করে বলল, এই তো হেসেছে আমার ওয়াইফি। ইব্রাহিম আরও কিছুক্ষণ ওর পাশে বসে থেকে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। মুস্কানের ভীষণ পানির তৃষ্ণা পেল, তাই ও ধীরে ধীরে বিছানা থেকে নেমে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল, কারণ রুমে রাখা বোতলে পানি শেষ হয়ে গিয়েছে। জগ থেকে পানি ঢেলে মুস্কান চেয়ারে বসতে ধরতেই আচানক পেট মুচড়ে উঠল। ফলশ্রুতিতে তাল সামলাতে না পেরে মুস্কান মেঝেতে পড়ে গেল। পেটে হাত চেপে মুস্কান ব্যথায় কাতরাতে লাগলো। ব্যথা সহ্যের সীমা পেরিয়ে গেলে ও গগন বিদারী চিৎকার করে উঠল। ওর জামা রক্ত দিয়ে ভিজে যাচ্ছে ক্রমাগত। মুস্কানের চিৎকারে ইরিনা হাসনাত, ইব্রাহিম আর ইরা দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো। মুস্কানের এহেন অবস্থা দেখে ইব্রাহিম আতঙ্কে জমে গেল। দ্রুত পদে এগিয়ে গিয়ে মুস্কানকে শক্ত করে ধরল। ওর হাত রীতিমতো কাঁপছে। ইলিনা হাসনাত বিচলিত হয়ে বলতে লাগলেন, বাবা, বৌমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ইব্রাহিম অস্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকালো আর একবার মুস্কানের ব্যথাতুর মুখের দিকে তাকাতে লাগলো। ওর কপাল বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। ইলিনা হাসনাত পুনরায় ওকে বলে উঠলেন, কি হলো, দ্রুত ওকে কোলে ওঠাও। ইব্রাহিম কম্পিত হাতে মুস্কানকে কোলে তুলে নিল। ইরা মায়ের কথায় শুরুতেই ফোন করে অ্যাম্বুলেন্স আনানোর ব্যবস্থা করেছে। ইব্রাহিম মুস্কানকে সোফায় শুয়ে দিয়ে মোটা একটা চাদর নিয়ে এসে মুস্কানকে পুরোপুরি ঢেকে দিল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স চলে আসলো। দুজন মানুষ এসে মুস্কানকে ধরতে গেলেই ইব্রাহিম কাট কাট গলায় বলল, ডোন্ট টাচ হার, ওকে আমি নিয়ে যাচ্ছি বলে ও নিজের জীবনের অতি মূল্যবান ব্যক্তিটাকে সকলের থেকে আড়াল করে অ্যাম্বুলেন্সে গিয়ে উঠে পড়ল। মুস্কান নিদারুণ অসহনীয় যন্ত্রণায় কান্না করতে লাগলো। ইব্রাহিম মুস্কানের হাত দুটো শক্ত করে ধরে সেখানে চুম্বন করে কম্পিত গলায় বলতে লাগলো, ওয়াইফি, ইনশাআল্লাহ তোমার কিচ্ছু হবে না।
আমাদের বাচ্চাও আল্লাহ রহমতে ঠিক থাকবে, তুমি একটু ধৈর্য ধরো, আমরা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাব। হাসপাতালে পৌঁছে ইব্রাহিম মুস্কানকে ভালোভাবে ঢেকে নিয়ে মহিলা ডাক্তারের কাছে চলে গেল। এতদিন ওনার কাছে মুস্কানের চেক আপ করাতো। ডাক্তার এগিয়ে এসে মুস্কানের অবস্থা দেখে তারপর ইব্রাহিমকে ব্যস্ত কণ্ঠে বললেন, দ্রুত ওটিতে নিয়ে যাও ইব্রাহিম, ওর অবস্থা খারাপ দেখছি। ইব্রাহিম মুস্কানকে দ্রুত সেখানে রেখে বাইরে চলে আসলো। ডাক্তারটা কয়েকজন নার্স সহ ওটি কক্ষে প্রবেশ করলেন। ইব্রাহিম ওটি রুমের সামনে উদ্ভ্রান্তের ন্যায় উস্কো খুস্কো চুলে দাঁড়িয়ে আছে। ওর শরীর অসাড় হয়ে যেতে চাচ্ছে, শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ডাক্তার ওকে কিছুক্ষণ আগে বলেছে ওর অবস্থা ক্রিটিক্যাল। বাচ্চা আর মুস্কানের প্রাণ সংশয়ের ভয়ে রয়েছে। তখন থেকে ওর নিজেকে পাগল পাগল লাগছে। তখন ওর সামনে দিয়ে একজন ওয়ার্ড বয় যেতে ধরতেই ও কম্পিত হাতে ছেলেটার হাত ধরে কোনো মতে থেমে বলল, ভাই, হাসপাতালে নামাজের ব্যবস্থা রয়েছে? ওয়ার্ড বয়টা ইব্রাহিমের অবস্থা থেকে কোনো কথা না বাড়িয়ে ওকে নামাজ পড়ার নির্দিষ্ট জায়গাটায় নিয়ে গেল। ইব্রাহিম অজু করে নামাজে বসে পড়ল। নামাজের সময় ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। কান্নার তালে ওর শরীর বারবার কেঁপে কেঁপে উঠছে। নামাজ শেষে ও কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের বউ বাচ্চার সুস্থতার জন্য দোয়া করতে লাগলো। দোয়া শেষ হতে ইরা দৌড়ে এসে বলল, ভাইয়া, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, আলহামদুলিল্লাহ, ভাবি আর বাচ্চারা একদম ফিট অ্যান্ড ফাইন আছে। ইব্রাহিম জানামাজ সঠিক জায়গায় রেখে ভ্রু কুচকে বলল, বাচ্চারা মানে? ভাইয়া ভাইয়া, ভাবতে পারবে না, দুটো ভাতিজি হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম স্থির হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। অতঃপর কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই ও লম্বা লম্বা পা ফেলে কেবিনের দিকে চলে গেল। ইলিনা হাসনাত বাচ্চাদের কোলে নিতে যাবেন, তার আগে ইব্রাহিম নিজের রাজকন্যাদের কোলে তুলে নিল। তারপর তাদের কানে আজান দিয়ে ওদের এক এক করে চুম্বন করল। বাবার স্পর্শ পেয়ে অবুঝ বাচ্চা দুটো চোখ পিটপিট করতে লাগলো। ইব্রাহিমের খুশিতে চোখে পানি চলে আসলো। অন্যদের থেকে কান্না লুকানোর জন্য ইব্রাহিম সবার থেকে একটু দূরে চলে গেল। আরও কিছুক্ষণ পর মুস্কানের জ্ঞান ফিরে আসলো। ইব্রাহিম বাচ্চাদের নিয়ে ওর কাছে চলে গেল। মুস্কান স্বামী আর বাচ্চাদের দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, উনি আমাদের ছোট্ট সংসারটায় দ্বিগুণ আলো ছড়িয়ে দিলেন। ইব্রাহিম বাচ্চাদের শুয়ে দিয়ে মুস্কানের কপালে চুম্বন করে বলল, তুমি যে বরকতময়ী সেটা আজ প্রমাণ হয়ে গেল। যে মেয়ের প্রথম সন্তান কন্যা হয় সে হচ্ছে বরকতময়ী, আর এদিকে আমার ওয়াইফই তো যমজ মেয়ের জন্ম দিয়ে দিল। আর তার মানে আমি কতটা বরকতময়ী একটা ওয়াইফ পেয়েছি, ভাবতে পারছো? মুস্কান দাঁত কেলিয়ে বলল, হয়েছে, এত প্রশংসা করতে হবে না, নয়তো মাটিতে আমার পা পড়বে না। ইব্রাহিম বাঁকা হেসে বলল, কেন? সবসময় আমার কোলে চড়ে থাকার পরিকল্পনা আছে নাকি? তাহলে আগেই বলে দিচ্ছি, ওয়াইফই আমার অফিস আছে, সেটা ভুলে যেও না। মুস্কান আহাম্মক হয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, আপনি পাগল না আমি পাগল? ইব্রাহিম বুক ফুলিয়ে বলল, নিঃসন্দেহে তুমি। মুস্কান কপটে রাগ দেখিয়ে ইব্রাহিমের বুকে থাপ্পড় মারল, আর ইব্রাহিম হাসতে লাগলো। হঠাৎ বাচ্চারা কেঁদে উঠতেই দুজনেই চকিতে বাচ্চাদের দিকে তাকালো। ইব্রাহিম ব্যস্ত হয়ে বলল, আমার প্রিন্সেসদের ক্ষুধা লেগেছে, দ্রুত খাইয়ে দাও ওয়াইফি। 2 বছর পর জ্যোৎস্নায় আশেপাশের সবকিছু দিনের মতো উজ্জ্বল দেখাচ্ছে। ইব্রাহিম অফিস থেকে বেরিয়ে সব থেকে 3 ভাগ চকলেট কিনে নিল। একটা মুস্কানের, একটা ইরার আর একটা বাচ্চাদের। ওরা অনেক ভালো বাচ্চা, তাই 2 বোনে সবসময় শেয়ার করে খায়। কলরবমূলক জ্যোৎস্না রজনীতে ইব্রাহিম বাইক ছুটিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। বাসায় পৌঁছে মায়ের জন্য আনা খাবার ইব্রাহিম তাকে দিয়ে দিল, আর ইরাকে ওর ভাগের চকলেট দিয়ে দিল। তারপর নিজের রুমের সামনে আসতেই দেখতে পেল বাচ্চারা ঘুমায়নি এখনো। মাম্মার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। মুস্কান শান্ত গলায় বলতে লাগলো, শোনো সোনারা, ইসলাম হচ্ছে একটা স্কুল, দুনিয়া হচ্ছে ক্লাস, কোরআন হচ্ছে সিলেবাস, রমজান হচ্ছে পরীক্ষা, নামাজ হচ্ছে প্র্যাকটিক্যাল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিক্ষক, জাকাত হচ্ছে ইনভেস্টমেন্ট, কিয়ামত হচ্ছে পরীক্ষার ফলাফলের দিন, আল্লাহ হচ্ছে এক্সামিনার। তো ফার্স্ট পজিশন পাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, রাইট সোনারা? ঈশা আর মুন একে অপরের দিকে তাকালো। তারপর মাম্মার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলল, ঠিক মাম্মা। মুস্কান মেয়েদের গালে চুম্বন করে বলল, গুড গার্ল। ইব্রাহিম গলা খাকারি দিয়ে বলল, ক্যান আই জয়েন ইন দিস ভ্যালুয়েবল লেকচার? বাবার আওয়াজ পেতেই ঈশা আর মুন চটজলদি অনেক কষ্টে বিছানা থেকে নেমে 2-1টা নতুন ওঠা দাঁত বের করে হাসতে হাসতে ইব্রাহিমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, বাবা বাবা বাবা। ইব্রাহিম মুচকে এসে বাচ্চাদের কোলে তুলে নিয়ে ওদেরকে চুমু খেল। মুস্কান সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ইব্রাহিম ওর দিকে এগিয়ে এসে বাচ্চাদের উদ্দেশ্য করে বলল, প্রিন্সেসরা চোখ ঢেকে ফেলো একটু। সাথে সাথেই ঈশা আর মুন নিজেদের চোখ ছোট ছোট নরম হাত দিয়ে ঢেকে ফেলল। ইব্রাহিম মুস্কানের দিকে ঝুঁকে ওর অধরে নিজের অধর মিলিয়ে চুম্বন করতে লাগলো। তারপর ওকে ছেড়ে দিয়ে বাচ্চাদের বিছানায় বসিয়ে দিয়ে বলল, চোখ খুলতে পারো প্রিন্সেসরা। ঈশা আর মুন চোখ থেকে হাত সরিয়ে বাবার দিকে তাকালো। ইব্রাহিম ওদের দুজনকে চকলেট দিয়ে বলল, প্রিন্সেসরা নাও তোমাদের চকলেট। 2 বোন চকলেট পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। মুস্কান বাচ্চাদের থেকে চোখ সরিয়ে ইব্রাহিমের দিকে তাকিয়ে বলল, আমার চকলেট কোথায়? ইব্রাহিম বাথরুমের দিকে যেতে যেতে বলল, তোমার জন্য আনিনি। মুস্কান হতভম্ব কণ্ঠে বলল,
আনেননি মানে? আপনার সাহস কি করে হলো আমার জন্য চকলেট না আনার, জাদরান সাহেব? ইব্রাহিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে মুস্কান রাগে ফুঁসছে। রাগ কমানোর জন্য ও তাহমিদাকে ফোন দিল। তাহমিদা ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, ইয়া আমিরা, কি করছিস? কি অবস্থা তোর? মুস্কান সালামের জবাব দিয়ে অসহায় কণ্ঠে বলল, ভালো না। উনি বাচ্চাদের জন্য চকলেট আনলেও আমার জন্য আনেননি। যা বাচ্চাদের থেকে ছিনিয়ে নিয়ে খা, লোভী মেয়ে। এটাই তো করতে পারিস শুধু। মন ভালো করার জন্য তোকে ফোন দিলাম আর তুই এভাবে বলছিস? তাছাড়া কি বলবো? যাই হোক, আমার মেয়েটা তো বাবার সাথেই সবসময় চিপকে থাকে। তার কি করা যায় বলতো? তুইও ভাইয়ার সাথে চিপকে থাক, তাহলে তো হয়ে যায়। চুপ থাক বেডি, খালি আজারা বুদ্ধি তোর মাথায়। তোর বাচ্চারা মানে আমার ভাগ্নিরা তোর থেকে বেশি বুদ্ধিমতী। সেম টু ইয়া আমিরা। ভদ্রভাবে অপমান, সঠিক আন্দাজ করেছেন আপনি। আপনার জন্য থাকছে এক বালতি অপমান। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে মুস্কান ফোন কেটে দিল। হঠাৎ নিজের পেটে একটা ঠান্ডা স্পর্শ পেতে ও সামান্য কেঁপে উঠল। ইব্রাহিম ওর ঘাড়ে মুখ রেখে বলল, তোমার চকলেট বাচ্চারা ঘুমিয়ে গেলে দিব ওয়াইফি। আজ আবারও তোমাকে ভালোবাসতে ইচ্ছা করতেছে। ইব্রাহিমের বলা কথাটার মানে বুঝতেই মুস্কানের শরীরটা শিরশির করে উঠল। ইব্রাহিম পুনরায় বলে উঠল, আমাদের গল্পটা ভিন্ন রকম ওয়াইফি। আমাদের পথ চলা শুরু হয়েছিল এমনই এক জ্যোৎস্না রাতে। আজ আবার সেই জ্যোৎস্না রাত। শুধু একটাই পার্থক্য, তখন ছিলাম 2 জন, এখন 4 জন হয়ে গেছি। ইনশাআল্লাহ পরের বছর 5 জন হয়ে যাব। মুস্কানের লজ্জায় কান গরম হয়ে গেল। নিজেকে সামলে ও অস্ফুট স্বরে বলল, নির্লজ্জ লোক। ইব্রাহিম হেসে উঠে বলল, তোমার ব্যক্তিগত নির্লজ্জ লোক ওয়াইফি। মুস্কানকে নিজের দিকে ঘুরিয়ে ইব্রাহিম ওর ঠোঁটে চুমু খেতে ধরতেই ঈশা আর বোনের ডাক ভেসে আসলো, বাবা, মাম্মা, তোমরা কোথায় আছো? এক্ষুনি আছো। ইব্রাহিম আর মুস্কান একে অপরের দিকে তাকিয়ে মুচকে এসে ভেতরে চলে গেল। তারপর বাচ্চাদেরকে বিছানার মাঝখানে শুয়ে দিয়ে নিজেরা 2 সাইডে মুখোমুখি হয়ে শুয়ে পড়ল। বাচ্চারা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে ইব্রাহিম আর মুস্কান অপলকভাবে মুগ্ধ নয়নে একে অপরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইব্রাহিম শীতল গলায় বলল, তোমার সাথে জান্নাতেও একসাথে থাকতে চাই ওয়াইফি। একটা আয়াতে বলা আছে, স্বামী স্ত্রী 2 জনে দিনদার হলে তারা জান্নাতে একসাথে থাকবে। তো আমাদেরও দিনদারিত্ব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ জান্নাতে একসাথে থাকতে পারবো জাদরান সাহেব। ইনশাআল্লাহ ওয়াইফি। ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি জাদরান সাহেব।